এবার যখন সেই জিনিসটা তারা একবার স্ক্রিনে দেখছে, বলছে সিনেমার ম্যাজিক তো এইটা, তো তারা অসুবিধায় পড়বে না তো কারা অসুবিধায় পড়বে? আমাদের যেহেতু কনসাল্টিং এর জগতে না একটা খুব চালু কথা আছে, সেটা হচ্ছে নোবডি গেটস ফায়ার্ড ফর হায়ারিং ম্যাকেনজি। মানে সেকেন্ড স্ক্রিন হিসাবে তোকে এখন গল্প বিরাট বলতে হবে না, ব্যাপারটাকে খুব সুন্দর করতে হবে মাঝে মাঝে। ও আচ্ছা এটা হলো, হ্যাঁ দুম করে একটা আওয়াজ হলো, তুই দেখলি? হ্যাঁ। ব্যাংক যদি বলে যে আমি 10,000 টাকা করে লোন দেবো, কিন্তু তার জন্য তোমাকে ভোর 3টের সময় হলুদ রঙের পায়জামা পরে দাঁড়িয়ে থাকতে হবে, লাইন লেগে যাবে 1,000 লোকের। আমির খানের প্রেমের সিনেমা। আরে কি বলছিস? কেমন কেমন দিল 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 কেন? ওই তো দিল হ্যাঁ কি মানতা নেই? দিল হ্যাঁ কি কিন্তু কালকে রাত্রেবেলা মনে হচ্ছিল যে এই যে দেখতে ভালো দেখতে খারাপ, এই বিষয়টা তো তাহলে এই পৃথিবীতে এক্সিস্ট করে না। কালকে রাত্রেবেলায় খবর বের করে, তথ্য বের করে, আমি তোমরা যা ইচ্ছা করো, তোমরা আড্ডা মারো, যেখানে খুশি যাক যাক, আমার কোনো চাপ নেই। আমি এই তথ্যগুলো আজকে ন্যারেট করবো, আমি জাস্ট লাস্টে পড়বো এবার। আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেকদিন খাটাখাটি করে খবর বের করবো, আর তোমরা এই যে ফট করে বলে দিল, এটা আমার মনটা চলে গেল। কিন্তু নমস্কার, আমি শুভাঞ্জন, ওয়েলকাম টু সোল কানেকশন আড্ডার 7th এপিসোডে। আজকে একটা খুব আউটডেটেড টপিক নিয়ে শুরু করব। ঘটনাটা ঘটে গেছে অনেকদিন আগে, কিন্তু আমরা কথাটা বলিনি, সেই কথাটা আমাদের বলতেই হবে। সেটা হচ্ছে বলিউডে একটা মানে অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে অনেক দিন বাদে একটা সিনেমা বেরিয়েছে, যে সিনেমাটা নিয়ে খুব চেয়ার হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায়, এবং ব্যাপারটা খুব ভালোও লাগছে। সিনেমাটা হচ্ছে সাইয়ারা। এবার সেইটার অনেকটা সবাই যা পাবলিক রিয়াকশন, তাতে হচ্ছে হলে গিয়ে অনেকে ফিট হয়ে পড়ে যাচ্ছে, কান্নাকাটি হচ্ছে, হাসছে, করছে। যাই হোক, হয়তো মার্কেটিং গিমিকও হতে পারে, কিন্তু মানুষ অনেক দিন বাদে একটা প্রেমের সিনেমা সেলিব্রেট করছে ফাটিয়ে। প্রেমের সিনেমা, প্রেম 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 প্রেম। বেশ, তো এটা নিয়ে প্রশ্নটা কি? হ্যাঁ, এরকম ভাবে কোনো কথা, প্রথম কথা এরকম ভাবে তাকিয়ে থেকে কথা বলো না। হ্যাঁ, প্রথম কথা বলো তোমাদের কেমন লাগছে এই ব্যাপারটা। এই যে আমাদের একটা দাবি ছিল, প্রেমের সিনেমা হচ্ছে না, প্রেমের সিনেমা হচ্ছে না, প্রেম প্রেম বলতে সিনেমাতে দাঁড়িয়ে গেছে গান আর মন্তাজ, কতগুলো সিন হবে, পরপর পরপর প্রেম হয়ে গেল হিরো হিরোইনের, দেন তারপরে মারপিট করবে ওরা। ওখান থেকে বেরিয়ে প্রেম হওয়াটাই টপিক, এইটা নিয়ে একটা হলো, এবং প্রেমের সিনেমা আবার ব্যাক করলো বোধ হয়। কেমন লাগছে ব্যাপারটা তোমার? দেখ, প্রথম কথা হলো এটা নতুন কিছু না, হ্যাঁ অভূতপূর্ব অভূতপূর্ব। তাহলে আমার একটু ক্লিয়ার করে দিই, আমি একদম কথা বলছি 2010-এর পর থেকে, যেখান থেকে ওই আর কি ভিলেনরা হিরো হয়ে গেল, মারপিট। আমি ওখানেই আসছি যে এটা অভূতপূর্ব ঘটনা নয়, বা এটা আগে হয়নি এরকম নয়। তুই যে সময়টা বলছিস 2010, তার আগেও বাংলা সিনেমায় প্রেমকে সেলিব্রেট করা হচ্ছে, জুটিকে সেলিব্রেট করা হচ্ছে, এবং পরাণ জলিয়ারের গান লোকে শুনেছে, অমানুষের গান লোকে শুনেছে, চিরদিনের কথা বাদ দিলাম, তার প্রেম আমার বল, এইসব সাথী বল, সাথী আছেই, ওগুলো তো সব আছেই। এটা তো বাংলার কথা বলছি, সারা পৃথিবীতে প্রেমের সিনেমা কত হয়েছে তার কোনো বোধহয় হিসেব পাওয়া যাবে না। এবং যদি প্রেমটা ফিল করা যায়, প্রেমটা যদি সত্যি হয়, যদি দেখে মনে হয় ওই মানুষটা, স্ক্রিনে দেখছি একটা ছেলে একটা মেয়ে, বা একটা পুরুষ একটা নারী, তাদের মধ্যে যে প্রেমটা হচ্ছে, তাদের যদি বিচ্ছেদ হয়, যদি আমার খারাপ লাগে, শুধু এইটুকুই, উইল ওয়ার্ক ফর এভার। সারা পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন এই প্রেমের সিনেমা কাজ করে যাবে। এবার এখানে ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্সটা যেটা হলো তুই 2010-এর কথা বলছিস, 2010 থেকে এই যে মানুষগুলো যারা জেনজি, তারা বড় হচ্ছিল। এবার তারা তো একটা সেট অফ ইমোশন তাদের কাছে আছে, সেটা হলো নেটফ্লিক্স, অ্যামাজন, HBO সিরিজেস, গেম অফ থ্রোনস, হলিউড, বলিউড। বাট বলিউডেও এরকম কোনো প্রেমের সিনেমা তারা দেখেনি যেটাতে তারা বুঝতে পারে যে তেরে নাম দেখলে কি হয়। কারেক্ট, ঠিক আছে, তেরে নাম দেখলে কিরম হয় এটা তো তারা জানে না, তারা তো তখন বড় হচ্ছিল। হ্যাঁ, ওই সেদিন আমি একটা তেরে নাম কথা বললি, সেদিন একটা আর্টিকেল পড়ছিলাম যে খুব ক্রিটিক্যালি লিখেছে সে, যে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেতে যে লাস্টের দৌড়টা ট্রেন ধরার জন্যে, বলছে ওটা আদিত্য চোপড়া বুঝতে পারেননি যে উনি কখনো ট্রেনে চড়েননি বলে, কারণ তো যে কোনো কম্পার্টমেন্টে ঢুকে যেতে পারতো, চেন টানার অপশন নয়, বলতে যে কোনো কম্পার্টমেন্টে ঢুকে লজিক্যালি অনেক কিছু ভুল। হ্যাঁ, তো বলছে না ও আদিত্য চোপড়া তো বড়লোক মানুষ, বড়লোক হয়েছে, ও তো বাইরের ট্রেন দেখেছে, ইন্ডিয়াতে তো কখনো ট্রেনে চড়েনি, বাইরের ট্রেন তো দরজা বন্ধ হয়ে যায়, এই জন্য। আরে বাবা, ব্যাপারটা ওরকম নয়। ওই সিনটা এখনো দেখলে পরে মনে হয় ইস যদি ট্রেনটা মিস হয়ে যায় এবার। কারেক্ট, সেটা স্টোরি টেলার্স পার্সপেক্টিভ। বাট এই যে মানুষগুলো যারা, আমরা যেমন যখন বড় হচ্ছি, আমাদের এই প্রেমটা বুঝতে বা এই প্রেমটা ফিল করতে বা সিনেমা দেখে যে কান্না পায়,
এই ব্যাপারটা আমাদের কাছে নর্মাল। হ্যাঁ হ্যাঁ কিন্তু যারা 2010-এর পর থেকে বড় হয়ে হয়ে এই পয়েন্টে এসছে তাদের কাছে তো নর্মাল না ভাই। এবার যখন সেই জিনিসটা তারা একবার স্ক্রিনে দেখছে, বলছে সিনেমার ম্যাজিক তো এইটা, তো তারা অসুবিধায় পড়বে না তো কারা অসুবিধায় পড়বে? তারা সিনেমার ম্যাজিকটা প্রথমবার উইটনেস করলো যে ও আচ্ছা 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 প্রেম এরকম হচ্ছে, আমার তো আমার নিজের মনে হচ্ছে আমার নিজের ভেতরটা বেরিয়ে যায়। আরে ভাই সাথী, ও বন্ধু, তুমি শুনতে কি পাও? কান্না মানে না আটকাতে পারবি না তুই। তা আমরা তো জানি এটা, আমরা তো হলে অত লোকের সঙ্গে বসে মহব্বতে দেখেছি, যখন যা আছে मैं দেখ रहा हूं, বুকের ভিতরটা কিরোমাটা করে উঠেছে। এই সিনগুলোটা চোখ দিয়ে দিল লাস্টে, কি বাবা কি কান্নাকাটি। এবার এই ব্যাপারটা আমরা এখন সবাই বলছে জেনজি এইসব বলছে, আমাদের সময় সাথী ছিল, আমাদের সময় তেরে নাম ছিল। আরে ভাই ছিল, জেনজির তো কিছু ছিল না, জেনজি প্রথমবার পেলো। না না, তুই এবার যে বিরিয়ানি খায়নি ছোটবেলা থেকে, তাকে তুই হঠাৎ করে বিরিয়ানি দিলে পরে তার তো মনেই হবে যে কি অমৃত, হ্যাঁ খাবার যে এরকমও হয়। মার্কেটিং গিমিক বাদ দিয়েও প্রচুর চেনা জানা মানে আমি সাইয়ারে দেখিনি, কাজে ওটা কত ভালো বা কত খারাপ বা কতটা ইমোশনাল বা এটা মার্কেটিং কিনা এটা নিয়ে আমার কোনো বক্তব্যই নেই, কিন্তু প্রেমটা রয়েছে, প্রেমটা দেখে যেটা মনে হচ্ছে যে প্রেমটা বিশ্বাস হচ্ছে, ঠিক আছে, প্রেমটা বিশ্বাস করা যাচ্ছে যে এই প্রেম আছে। আর প্রথম কথা হলো যে ক্যারেক্টার, যে অ্যাক্টার্স যা যে চুজ করেছে, প্রথম কথা মেয়েটাকে অত্যন্ত সুন্দর দেখতে, এবং মেয়েটার পার্সোনালিটিটা খুব লাইকেবল, ঠিক আছে, খুব লাইকেবল। ছেলেটাকেও ওই চরিত্রে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। এবার একটা সিনেমা ওয়ার্ক করতে কি লাগে? বিশ্বাসযোগ্যতা লাগে চরিত্রের, আর তাদের গল্পটার মধ্যে যা যা হচ্ছে সেটার সঙ্গে আমি সবসময় কানেক্টেড থাকি। এবার এটা তো আশিকি লাস্ট, আশিকি, যেটা হ্যাঁ আশিকি টু খুব ভালো। আশিকি টুর কথাই বলছি। আশিকি ছিল, আশিকি টু সারা পৃথিবীতে না সাইরাট। সময়, সাইরাট সারা পৃথিবীতে সব সময় যে কোনো জায়গায় নতুন ছেলে মেয়ে আর সত্যি প্রেমের গল্প, এইটা ওয়ার্ক করেনি এরকম কোনো, মানে এটা হতেই পারে না ওয়ার্ক করেনি যদি সিনেমাটা মধ্যে ওই প্রেমটা ইয়ে করে। এক দুজেকে লিয়ে, হ্যাঁ এক দুজেকে লিয়ে কিন্তু সেই সময় একটাই ছেলে আসলো। মানে কমল হাসান তো সাউথের ছিল জানা শোনা, কিন্তু হিন্দিতে তো তাকে সেভাবে কেউ চিনতো না। না, আর তোর ওই যে ওই সিনেমাটা, এটাই তো তোর ওই কুমার গৌরব সিনেমাটা কোনটা? লাভ স্টোরি। লাভ স্টোরি। কুমার গৌরবের যে একটাই সিনেমা, যেটা কুমার গৌরবের একটাই ওয়ান ফিল্ম হিরো হয়ে গেল। কুমার গৌরব আর এই দুজনই নতুন, হ্যাঁ এবং নতুন এসে সবসময় ওয়ার্ক। আশিকি দেখ, তুই ওই সিনেমাগুলো যখন ওয়ার্ক করেছে, একটাই প্রবলেম আছে এই সিনেমাগুলো ওয়ার্ক করলে। আর এই সিনেমাগুলো ওয়ার্ক করলে যেহেতু তাকে আইডেন্টিফাই করে ফেলে না মানুষ যে এই চরিত্রটাই, তো ওর থেকে ডিসঅ্যাসোসিয়েট করতে এই স্টারের সারা জীবন লেগে যায়। যেমন ইনক্লুডিং ঋত্বিক রোশনের কথা বলছি আমি। ঋত্বিক রোশন প্রথমে যখন কাহনা পেয়ারায় করলো, তারপর হি চোজ সাচ রং ফিল্মস। ঠিক আছে, কি জন্য চুজ করেছে? ডাইভার্সিফাই করা, তাকে অন্য ছবি করতে হবে, হ্যাঁ বারবার বারবার অন্য চরিত্রে আসতে হবে, নাহলে লোকে কাহনা রোহিত বলেই চিনবে ওকে সারা জীবন লোকে। আমি এখনো রোহিতই মনে হয় ওকে দেখলে। এই অ্যাসোসিয়েশনটা আবার এটা মুশকিল কিন্তু। এই যে যেমন তোর কি জানি আহান পান্ডে, আহান পান্ডের কি কৃষ কাপুর বলে, এবার এই কৃষ কাপুর কিন্তু ওর সঙ্গে অ্যাটাচ হয়ে গেল, এটা থেকে বেরোতে কিন্তু ওর টাইম লাগবে। এবং কেষ্টপুরের সাথেও, হ্যাঁ গেস্টও পড়েছে, দুর্দান্ত। এটা এমন ভাবে বলে আই লাভ কৃষ কাপুর, এবার এটা হয়ে গেছে আই লাভ কেষ্টপুর, এবার সবাই মিলে কেষ্টপুরের কিন্তু এইটা দেখতে খুব ভালো লাগছে যে এই যে ফাইনালি একটা সময় ছিল না ওই যে আমাদের যে ছেলেটা কি মেয়েটাকে পাবে বা ওদের কি প্রেমটা হবে, বাড়ির লোক মেনে নেবে, এইটুকুনি ছিল গল্পটা। দেন তার মাঝখানে অনেক কিছু ঘটতো। এইটা পুরোটা খুব মিসিং ছিল। আর এটা মহীশ্বরী খুব ভালোভাবে ধরতে পেরেছে। এটা ওই যে খুব স্টিরিওটিপিক্যাল কিছু কিছু ইমোশন, যে মেয়েটা ঢুকে বলছে আমি মানে তুমি সিগারেট আমার সামনে খেও না, আমার প্যাসিভ স্মোকিং হয়, মানে যেগুলো ঠিক ছিল আগে, তুমি গালাগালি করো না, যেটা আমার কথা, এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। যে হ্যাঁ দেখ ওই যে রোমান্টিক সিনেমা, সরি सिनेमा तो इमोशनल हो जाता है, निकल जाता है। এবার যে কোনো পয়েন্টে যখন ছেলে মেয়ের দেখা হয়, তো তিনটে ভাবে দেখা হয় জেনারেলি লাভ স্টোরিতে। একটা হলো পুষ্পুষ, এটাকে বলে মিট কিউট। মিট কিউট মানে প্রথমবার ছেলে মেয়ের দেখা হচ্ছে একটা প্রেমের গল্পতে। উই নো যে এদের এটার নাম কুসকুস।
না, এটা পুশ 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 পুল কিউট পুশ। নাম না? এবার একটা হলো, এটা হলো মিট কিউট। আচ্ছা, এটা এই ব্যাপারটাকে বলে মিট কিউট। প্রথমবার ছেলেমেয়ের দেখা হবে, এই মিট কিউটটা খুব যত্ন নিয়ে লেখা হয় জেনারেলি। তার কারণটা হলো, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেই ছেলেমেয়েটার জীবনে এরপর কি হবে, মানে এখান থেকে শুরু হচ্ছে, হ্যাঁ। এটা স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ। এখানে দুটো জিনিস হয়, একটা হলো দুজনের দুজনকে একেবারে পছন্দ না, এটা একটা টেমপ্লেট। একটা টেমপ্লেট হলো ছেলেটার মেয়েটাকে পছন্দ, কিংবা মেয়েটার ছেলেটাকে পছন্দ, কিন্তু উল্টো দিকের লোকটার পছন্দ না, রাইট রাইট রাইট। এটা একটা। আরেকটা হলো পুল পুল, মানে দুজনে দুজনকে দেখে প্রথমেই পাগল হয়ে গেল, এইটা একটা অপশন। এই তিনটেই হয় জেনারেলি। আর এই তিনটেই যখন হয়, তিনটেই, ইট অলওয়েজ ওয়ার্কস ইফ ইট ইজ রিটেন ট্রুলি। মানে যদি সত্যি সত্যি লেখা হয়, এই প্রেমটা যদি সত্যি সত্যি যে যখন লিখছে সে ফিল করতে পারে, তাহলে কিন্তু সেটা ফিল হয়। আচ্ছা, আমি একটা কাউন্টার ফ্যাকচুয়াল দিই, সেটা হচ্ছে যে বহুদিন বাদে সবাই বলছে যে বহুদিন বাদে একটা প্রেমের সিনেমা হিট হলো, এবং এটা আমাকেও বদার করছিল যে এই 2010 বা তার একটু আগে থেকেই যে সিনেমাগুলো আসে সেটাতে একটা নেগেটিভ হিরো, যে হিরোটা সমাজের বা আইনের নিয়মের বাইরে বেরিয়ে কিছু একটা করে, এবং সেটার সাথে প্রেমের ডাইরেক্ট সম্পর্ক নেই। একটা আছে, মহিলা আছে, হ্যাঁ। একটি বউ স্ত্রী বা গার্লফ্রেন্ড আছে, কিন্তু সেটা মূল নয়। অ্যানিমাল গোছের সিনেমা বা পুষ্পা গোছের সিনেমা, দুটো তো আলাদা নয়, একই। এবার এটাই চলে, এবং তার সাথে সাথে এই ন্যারেটিভটাও চলেছে। আমি মানে সাধারণভাবে শুনেছি যে জেনজির প্রেম আসে না, জেনজি প্রেম করতে জানে না, ঠিক ঠিক। জেনজি ভালোবাসা ব্যাপারটাতে বিশ্বাস করে না। এই জিনিসটাও শুনেছি আমি অনেকের কাছে, যে জেনজি শুধুমাত্র হ্যাঁ ফ্লিটিং ফ্লার্টিং হলো, ওই যে বেঞ্চিং, ব্রেড ক্রাম্পিং, কি সমস্ত সিচুয়েশনশিপ, এইসব সিচুয়েশনশিপ টিপ হলো, হ্যাঁ ব্রেকআপ কর লিয়া তো কি জানি, ব্রেকআপ সংস এন্ড অল দ্যাট, ব্রেকআপ পার্টি আছে। এবার কাউন্টার ফ্যাকচুয়ালটা এটা যে একটা সিনেমা বল যেটা যত্ন করে বানানো প্রেমের সিনেমা লাস্ট 15 বছরে যেটা ফ্লপ করেছে, এমনি কি যত কিছু, করে বানানো হলে ফ্লপ করতেই পারে না। আমি বলছি যে এরকম কি কিছু আমাদের কাছে নিদর্শন আছে? হ্যারি মেট সেজন, হ্যারি মেট সেজল যত্ন করে বানানো সিনেমা নয়, বা সিনেমাটা ভালো নয়। আমি প্রেমটা বিশ্বাস হয়নি। আর শাহরুখ খান আর অনুষ্কা শর্মা হলেও আমার প্রেমটা বিশ্বাস হয়নি, ফর সাম রিজন। দেখ, তুই লাভ আজকাল প্রেমের সিনেমা, তুই যেটা বলছিস লাভ আজকাল হিট, মানে কাল্ট হিট তো না, কাল্ট। জব উই মেট কাল্ট, অনলি লাভ স্টোরি, নাথিং এলস। রাইট, মানে জব উই মেট তো কাল্ট, মানে অন্য লেভেলের কাল্ট হয়ে গেছে। মানে প্রত্যেকটা কথা। এই ওই 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 সিনেমাটাও তো হিট করেনি তোমার ইমতিয়াজ আলী, তোমার রণবীর কাপুর আর তামাশা হিট করেনি, কারণ তামাশা ওয়াজ নট অনলি এ লাভ স্টোরি। তামাশা ওয়াজ ইন্টারনাল জার্নি, গল্প বলার না ভাই, গল্প বলার গল্পটা, মানে একদম প্রেমের স্টোরি গল্প তো টেলারের নয়, হ্যাঁ। কোথা থেকে কিভাবে সে স্টোরি টেলার হয়ে উঠতে পারে, বা স্টোরি টেলারকে কি করে আইডেন্টিফাই করবে নিজের মধ্যে। তামাশা অ্যাকচুয়ালি সেটা। মানে তোমাদের ভালো লেগেছে তো তামাশা? আমার ভালো লেগেছে, হ্যাঁ তামাশা, দেখ তামাশা কিন্তু কাল্ট, আমার দুর্দান্ত লেগেছে। হিট না হলেও কাল্ট। হিট না হলে কাল্ট কেন? তার সবচেয়ে বড় কারণ কি? কারণ জেনারেল কনভারসেশন রেফারেন্সে তামাশা ইজ দেয়ার। কেন? প্যাশন ফলো করার জন্য নাকি তামাশা অনেক ক্ষেত্রে দায়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেকেই বলে রাইট যে তামাশা দেখ লিয়া আর গলত উমর মে আবি পাতা চল রা হ্যায় কি ইয়ে করকে ঠিক নেই কিয়া। হ্যাঁ, তো এরকম এইটা যখন চলে আসে তখন ইট বিকামস মেইন থিম তো তাই, তামাশার মেইন থিমটা তো হচ্ছে নিজের ভেতরের প্যাশনটাকে কারেক্ট এ করতে হবে। শি ইজ এ ক্যাটালিস্ট, ওই প্রেমটা ওখানে একটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করছে, কিন্তু মূল গল্প তা না, যেটা হচ্ছে তোর কি বল চিরদিনই তুমি যে আমারের মতো, এখানে প্রেমটাই আসল। তুই আরেকটা জিনিস দেখ, সেটা হলো যে আমাদের যে সিনেমাটার কথা হচ্ছে, তামাশায় একটা গান প্রচন্ড হিট, আগার তুম সাথ হো। কেন? বিকজ ওই পার্টিকুলার সিনটাতে প্রেমটা ফিল হচ্ছে, ওই বারটার মধ্যে দুজনের মুখটা, ওই দেখ সিনটা তুই মন বুঝতে পারছিস তো, দ্যাট ওয়ার্ক, সাইলেন্সটা দ্যাট ওয়ার্ক, বিকজ ওইখানে প্রেমটা সিরিয়াসলি মনে হচ্ছে, হ্যাঁ দিস ইজ। না শুধু তুই ওই সিনেমাটা বলছিস কেন, যে অরিজিৎ সিং এর গলা, যেটা গত 15 বছরে 15 বছর তো হয়ে গেছে, 15 বছর হোপফুলি হয়ে গেছে, না 10 বছর, 10 বছরই যদি ধরি, অরিজিৎ সিং এর গলা তো প্রচন্ড রোমান্টিক গলা। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড। অরিজিৎ সিং এর গলা তো কিশোর কুমারের মতো গলা নয়। কিশোর কুমারের গলাটার মধ্যে যেমন প্রচন্ড একটা, যেটাকে বলে একটা পুরুষালী, মানে পুষ্পার সিনেমায় বা অ্যানিমাল সিনেমায়
কিশোর কুমারের গলাটা যায়। হ্যাঁ, কিন্তু কিশোর কুমারের গলাটা যায় বলিস না, কিশোর কুমার সারা পৃথিবীর না, আমি বেস্ট রোমান্টিক সং গুলো গেয়েছে। হ্যাঁ, ওটা বললে পরে তো আমি সেটা বলতেই চাইছি না। আমি বলছি যে একটা স্ট্রেট নোটে লাগানো গলা, যেটার মধ্যে একটা মোলায়েম ভাবটা নেই, যেটা মোহাম্মদ রফির গলা আচ্ছা, ছিল। ওকে, হ্যাঁ, ওই ক্ষেত্রে বলছি ঠিক। মোহাম্মদ রফির সাথে যদি আজকের দিনের সিঙ্গারদের তুলনা করা যায়, ক্যালিবারের দিক থেকে নয়, টেক্সচারের দিক থেকে, তাহলে পরে অরিজিৎ সিং ইজ এ রোমান্টিক সিঙ্গার। হ্যাঁ, আমি বলছি যে এটা ভুল বুঝবেন না, যে আমি বলছি যে কিশোর কুমারের মধ্যে ওই দক্ষতা ছিল, যিনি দুদিকেই বিচরণ করতে পারতেন, কিন্তু যেটা আমি আই থিঙ্ক টেক্সচারের দিক থেকে ইটস ভেরি রোমান্টিক। তো অরিজিৎ সিং কেন এখনকার ফেমাস, সবচেয়ে ফেমাস গায়ক কেন? আর কি কোনো গায়ক নেই? মানে অ্যানিমালের যে চরিত্রটি রণবীর কাপুর প্লে করেছেন, সেই চরিত্রের গলায় তো অরিজিৎ সিং যায় না। ঠিক আছে, তুই বল ফিল্ম মেকারের দিক থেকে। এবং লিরিক্স গুলোও তুই যদি দেখিস, অরিজিৎ সিং যে গানগুলো, যে প্রচন্ড রোমান্টিক লিরিক। এই যে তামাশার গানটা থেকেই আমার মনে হলো এটা রোমান্টিক লিরিক্স, কি আগার তুম সাথ হো, যে লিরিক্সটা আর কি। তো তার মানে প্রেমটা ছিল কোথাও, এটা সুপ্ত ছিল। সুপ্ত মানে এটাকে দেখানোর কেউ সাহস করেনি। কারণ কি, একটি পুষ্পা হিট হয়েছে, তাহলে আমাকে আরেকটা পুষ্পা বানাতে হবে, হিন্দিতে বানাই, আরো বেশি বড় বন্দুক নিয়ে আসি, টেমপ্লেট। এই টেমপ্লেটাইজড করতে করতে এখন না হয়ে গেছে, যেহেতু এটা চলে তার মানে ওটা আর চলে না। তো দীর্ঘদিন আমার মনে হয় মৈত্রীকেও বহু প্রডিউসারের কাছে যেতে হয়েছে, যে শুনতে হয়েছে না না আজকের দিনে আর রোমান্টিক সিনেমা কি চলে? আরে তুমি বানাচ্ছই না বিরিয়ানি, তুমি বানাচ্ছ শুধুমাত্র সামথিং এলস, মাছের কালিয়া, তো বিরিয়ানি চলছে না আর। এটা তো পয়েন্ট নয়। আশিকি তো গানগুলোর জন্যই যেটাও বললো যে তুমি একটা নতুন জুটি যাদের, এবং অনেস্টলি একটা গল্প প্রেমের, এবং সেখানে এই যে 3-4টে ফর্মুলার মধ্যে, ফর্মুলা নয় মানে প্যাটার্ন, স্টোরি প্যাটার্ন, এর মধ্যে ফেলে যদি একটা ভালো সিনেমা বানানো যায়, যে গুড সিনেমা, সেটা চলে না, এরকম হয় না, হতে পারে না। আমি আর একটাই আমার একটুখানি দুঃখ হচ্ছে এই সিনেমাটার নিয়ে, সেটা হলো গানগুলো না সিনেমা হলের বাইরে ওয়ার্ক করছে না। মানে গানগুলো ওই ব্যাপারটা হলে না শোনায় সোহাগা হয়ে যেত, যে গানের অ্যালবামটা ওই লেভেলে হিট। ওই মানে কিউকি তুমিও হয়নি না, কিউকি তুমিও ওটা হয়নি। তো এইখান থেকে আমি বলি একটু তোর মানে সাইয়ারার প্রেমে আছিস বুঝতে পারছি, সেখান থেকে আমি দুটো জায়গায় নিয়ে যেতে চাই ডিসকাশনটাকে। একটা হচ্ছে এই যে যেটা বললাম, যে প্যাটার্ন, যে টেমপ্লেটে ফেলে দেয়, এটা চলে ওটা চলে না, অ্যাজ ইফ আমি একটা সাবান বানাচ্ছি, সাবানের মধ্যে তো একটু সোডা বাইকার্ব দিতে হবে, হ্যাঁ, তার মধ্যে একটু গন্ধ দিতে হবে। এমনি করে যে সিনেমা বানানোর একটা, সিনেমা হোক সিরিজ হোক, যেগুলো বানানোর একটা প্রচলন হয়েছে, মানে সারা পৃথিবীতে যবে থেকে সিনেমা বানানো শুরু হয়েছে তবে থেকে সবাই বলে আসছে যে কিভাবে একটা সিনেমা হিট হয় সেটা কেউ জানে না, কেউ প্রেডিক্ট করতে পারে না। তাহলে পরে কিছু মানুষ যারা অর্থ বলে এবং বিভিন্ন বলে, যারা এই সিদ্ধান্তটা নিচ্ছেন, তারা কিভাবে বলতে পারছেন এই সিনেমাটা চলে কি চলে না? বলিউডেও, আমি শুধু কলকাতার কথা বলতে পারছি না, যে এই সিনেমাটা না চলবে না, ভালো গল্প নয় সেটা সবাই বুঝতে পারে। হ্যাঁ, একদমই তাই। কিন্তু রোমান্টিক সিনেমা চলে না, এখন এই সিনেমাটা চলছে, এই সিনেমাটা চলছে না, এই যে, এবং এটা আমরা শুনতে পারি যে একটা MBA গোছের, হ্যাঁ, একটা মার্কেটিং টিম বসে এইসব না মানে কিছু মনে করুন না, এরকম ড্যাশের কথা, বুঝলি তো, মানে এইসব কথাগুলো শুনলে আমার তার রাগ হয়। ইনফ্যাক্ট এই ক্ষেত্রে আমার অনেক বক্তব্য আছে। সেটা হলো সারা পৃথিবীতে যত ফিল্ম মেকার আছে, রাইটাররা সবসময় বলেছে যে তুমি তোমার প্রথম দর্শক। আর কুমার বোস বলেছেন, মানে এটা তো আমার কাছে এখন একটা হয়ে গেছে, কুমার বোস একটা কথা বললো সেদিন, বললো যে আমি না আর কাউকে জিজ্ঞেস করি না ভালো হচ্ছে কিনা। কেন? তার কারণ উনি যখন বাজাচ্ছেন, বা আমি যখন একটা কাজ করছি, বা তুই যখন একটা জিনিস লিখছিস, ও যখন একটা জিনিস লিখছে, ভেতর থেকে না আমরা প্রথমে ওটার মানে রাইটার হলে তার সঙ্গেই একটা দর্শক, আমরা যখন লিখছি তখনই অবজার্ভ করছি, তখনই দেখছি সিনেমাটা, এটা এই ঘটনা ঘটছে। কিছু কিছু ক্ষেত্রে না আমাদের ভালো লাগছে না, কিন্তু দর্শকের ভালো লাগবে বলে একটা বলদের মতো জিনিস আমরা করে ফেলি। কারণ যেটা আমরা বুঝতেই পারি না,
যে ফার্স্ট দর্শকটার ভালো লাগছে না মানে আর কারো ভালো লাগবে না। ওই বেরিয়ে যাবে এই কথা। হ্যাঁ মানে না না চটে যাবে বেরিয়ে না, ইউ নিড টু বি ব্রুটাল অ্যাজ এ দর্শক ফার্স্ট। তুই যদি এখন একটা সিনেমা দেখে হ্যাঁ এই কিচ্ছু হচ্ছে না, যাই একদম ভালো লাগছে না বলিস, আর তার সঙ্গে তুই এটাই মনে মনে যখন লিখছিস, তুই কোনটা ভাল লাগছে সেটা না ভেবে তুইও একটা ওরকমই বানাচ্ছিস, হ্যাঁ, হ্যাঁ। টেমপ্লেট। তাহলে কি লাভ হলো? কিচ্ছু ভালো হচ্ছে না বলছে, আমি এদের মধ্যে না এইটার মধ্যে আমি সবচেয়ে বেস্টটা বানিয়ে দেখাবো। আরে ভাই বানাতে পারবি না, বিকজ ইউ ডোন্ট, মানে তোর মধ্যে ওই জীবনটা নেই। অ্যানিমেল খারাপ সিনেমা, আমার জঘন্য লেগেছে, মানে অ্যাজ এ সিনেমা কিন্তু। হ্যাঁ আমি সম্পূর্ণভাবে সামাজিক প্রেক্ষাপট বা সামাজিক ইয়ে ভুলে গিয়ে আমি বলছি, অ্যাজ এ সিনেমা আমাকে এন্টারটেন করতে ব্যর্থ হয়েছে অ্যানিমেল। এবার কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে সন্দীপ রেড্ডি বাঙ্গা কিন্তু নিজের জায়গা থেকে, আচ্ছা অ্যানিমেল আমার খারাপ লেগেছে কিন্তু লোকের ভালো লেগেছে, অনেক হিট করেছে, কেন? তার কারণ সন্দীপ রেড্ডি বাঙ্গা ওই জীবনটা বেঁচেছে, ও জানে, ওর বিশ্বাসটা ওইটা, ও ওই সিনেমাটা বানিয়ে দেখতে চায়, ঠিক। ওই কারণে এতগুলো লোক মানে দেখেছে। সন্দীপ রেড্ডি বাঙ্গার ভালো লেগেছে, ব্রুটালি অনেস্ট কিন্তু নিজের বিষয়ে, যে হ্যাঁ আমি এটাই বিশ্বাস করি যে ছেলেও মারতে পারে, মেয়েও মারতে পারে, মারামারি হবে রিলেশনশিপে। এবার এইখানে ওর এই যে ভাবনাটা, ও যে দর্শকটা, এরকম আরো অনেক মানুষ, ও যে জীবনটা বেঁচেছে, ওই যে সময়টায় বড় হচ্ছে, এরকম অনেক মানুষ আছে, তারা কানেক্ট করছে, তারা কানেক্ট করছে। এইটা যদি প্রেমের কেন, যে কোনো সিনেমায় টেমপ্লেটের কথা মাথায় রাখলে কোনোদিন না, তুই দেখ পৃথিবীতে যত সিনেমা হিট হয়েছে, এটা মানে সিম্পল হিসাব দেখ, অ্যাজ এ ধর তুইও ফিল্ম মেকার, আমি তোদেরকে বলছি পৃথিবীতে তোরা বলছিস না না টেমপ্লেটে বানাতে হবে, এটা বলছিস তোরা, ধর আমি শুধু একটাই আর্গুমেন্ট আছে এখানে আমার, এটা হলো পৃথিবীতে যত সিনেমা হিট করছে, যে সিনেমাগুলো হিট করেছে, যদি আমরা বেছে দেখি, দেখবো প্রত্যেকটা টেমপ্লেট ব্রেক করেছে, এবং প্যাশন থেকে বানানো। এবং প্যাশন থেকে বানানো। প্যাশন থেকে বানানোটা তো আছেই, প্যাশন থেকে বানানো হলেই টেমপ্লেট ব্রেক করবে। হ্যাঁ, না হলে টেমপ্লেট ব্রেকই করতে পারে না। কারণ আমি একটা আমার জীবন বোধ দিয়ে, মানে জীবনটা বাঁচা দিয়ে, জীবন বোধ বলা ভুল হবে, জীবনটাকে যেভাবে আমি দেখেছি, পৃথিবীটাকে আমি যেভাবে দেখি, ইমোশন গুলো আমি যেভাবে দেখি, ওই পার্সোনাল টেকটা যদি সিনেমাটায় না থাকে, তাহলে সিনেমাটা হবে না। ঠিক, এটা আমি না বানালে আর কেউ বানাতে পারবে না, হ্যাঁ আমাকে বানাতেই হবে। আমাকে একজন মানে আমি না বানালে কেউ বানাবে না, কিন্তু সেকেন্ড কথাটা খুবই যে আমাকে না এটা বানাতেই হবে, না হলে ঝামেলা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। যেটা মনিহারের ক্ষেত্রে আমার হয়েছে, যখন আমি মনিহার লিখেছি যে আমাকে বানাতে হবে, কেন? বিকজ আই ওয়ান্ট টু ওয়াচ দিস ফিল্ম। এই দুঃখ থেকে বের করতে গেলে আমাকে মনিহারই বের করতে, মানে একটা সিনেমাই বের করতে হবে, সেই সিনেমাটা আমাকে লিখতে হবে। এটা যদি এবার এই কারণেই মনিহার লোকের ভালো লেগেছে, মানে মনিহার সিনেমাটা তৈরি হয়নি, এখনো হবেই, আমি প্রি থেকে বলে দিলাম। হ্যাঁ স্ক্রিপ্ট লেভেলে হয়ে গেছে, বাট এখন বাকিটা চলছে কথা। তো এনিওয়ে শুনলে ভালো লাগছে, হ্যাঁ শুনলে ভালো লাগছে, যারা শুনেছে তারা বলছে খুব ভালো হয়েছে, তোরাও শুনেছিস, তোদেরও একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। তার কারণটা কি? তার কারণটা হলো আমি দর্শক ছিলাম আগে, আমার দর্শক সত্তার জন্য আমি সিনেমা লিখেছি। এইটা বুঝতে আমার অনেকটা সময় লেগেছে। এটাও সত্যি কথা যে এইটা যে হয়, বা এইটা যে অ্যাকচুয়ালি ট্রু, বা এটা যে করা যায়, এটা আমি জানতাম না। ঠিক। হ্যাঁ, এবং এই যে তোরা বলিস কর্পোরেট, বেসিক্যালি এই একটা শোনাই যাচ্ছে যে এমবিএ রা বসে বসে ডিসিশন নিচ্ছে যে কোন সিনেমা চলবে, কোন সিরিজ চলবে, কোনটা চলবে না। হাজার রকমের, মানে তার মধ্যে ফর্মুলা লাগানো হচ্ছে, হাজার রকমের ভাবনা। এবার আমি কিছু ট্রেড সিক্রেট বলি, যেহেতু এমবিএটা করা হয়েছে আমার, এবং হ্যাঁ, এবং ঠিকঠাক জায়গা থেকেই করেছিলাম। কিছু ট্রেড সিক্রেট আছে। এমবিএ কোর্সটা, যে ম্যানেজমেন্ট কোর্সটা পড়ানো হয়, সেই কোর্সটাতে ঠিক কি পড়ানো হয় এটা বুঝলে পরে এমবিএ এর মেন্টালিটি বুঝতে সুবিধা হবে। সেটাতে কোনো জিনিস ডেপথে পড়ানো হয় না, কোনো জিনিস নয়। ইনডেপথ ইকোনমিস্ট হবি না তুই, ইনডেপথ ফাইন্যান্সের এক্সপার্ট হবি না তুই, ইনডেপথ কোনো কিছুর এক্সপার্ট হবি না তুই। কিন্তু কোর্সটা এমন করে ডিজাইন করা যে সমস্তগুলো মানুষের সাথে তুই যেন একটা ইন্টেলিজেন্ট কনভারসেশন করতে পারিস। তার মানে বুঝেছি। ব্যাপারটা এরকম যে তুমি যেখানেই যাও, যাই কথা বলো, লোকের মনে হবে তুমি জানো, এইটাই শেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। কারণ তুমি এক্সপেকটেশনটা কি, এমবিএ থেকে বেরিয়ে তুমি একটা ম্যানেজার হবে। ম্যানেজার মানে ওইটাতে যে এক্সপার্ট, টেকনিক্যাল এক্সপার্ট, তার উপরে তোমাকে বসানো হবে।
ঠিক আছে, তুই ইঞ্জিনিয়ার নোস, তোর ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে কোনো, আমি বলছি আর কি, আমি নই ধর, কিন্তু তোকে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের ম্যানেজার বানিয়ে দেওয়া হলো, তোর আন্ডারে বা তোর প্রজেক্টে প্রচুর ইঞ্জিনিয়ার কাজ করছে যারা ইঞ্জিনিয়ারিংটা জানে, কিন্তু তুই তাদের সাথে তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে যেন পারিস, এটুকু অপারেশনস ম্যানেজমেন্ট তোকে শিখিয়ে দেওয়া হবে, এটুকু প্রজেক্ট ম্যানেজমেন্ট তোকে শিখিয়ে দেওয়া হবে, ঠিক ঠিক। যাতে তুই তাদের উপর ছড়ি ঘোরাতে পারিস। কারেক্ট কারেক্ট। ফলে এমবিএ ডিগ্রি যাদের আছে তারা কোনো কিছু ডেপতে জানে না, এবং জানবার যে প্রয়োজন আছে এটা তারা বোধই করে না। এটা আমি নিজেকে নিয়ে বলছি। আমরা লিখতে গিয়ে তোমার একটা মার্কেট স্টাডি নাকি এটা লোকজন এরকম করে চাইছে, আমি জানি না যে এটা ভাইস ভার্সা কিনা, মানে লোকজনকে অভ্যেস করানো হয়েছে কিনা, প্রথম 1 মিনিটে একটা চমক দিতেই হবে, স্ক্রিপ্ট শুরু মানে একদম গল্প শুরু, প্রথম 1 মিনিটে কিছু এই টেমপ্লেটেই পরে থ্রিলারগুলো আমি দেখি, তারপরে 7 মিনিট, তারপরে 13 মিনিট, তারপরে 21 মিনিট, মানে কিভাবে বেরোলো এটা? এবার ওই ওই মার্কেট স্টাডি যে লোকজনের রিটেনশন কতটা, যে ডেটা ডেটা 7 মিনিটের পর কিছু যদি চমক না থাকে তাহলে লোকজন দেখছে না, বন্ধ করে দিচ্ছে, এই ডেটাটা ওদের কাছে আছে। আচ্ছা, এবার এই ডেটাটাকে আমি একটু অ্যানালিসিস করে দিই, এই ডেটাটা দেখার দিকটা একটু বলে দিই। সেটা হলো যে কোনো সিনেমা আমরা যখন দেখি, আমরা প্রথম বক্তব্য হলো 7 মিনিট অব্দি আমি তো থাকবো, আমি টেমপ্লেটের বাইরে 7 কেন 10 মিনিট অব্দি আমি থাকবো, কারণ আমি বসেই যে সিনেমাটা ভালো লাগবে বলে আমার, সেই কারণে দেখবো বলেই বসেছি। আমার এরকম নয় আচ্ছা 2 মিনিট দেখবো বন্ধ করে দেবো, তা নয় কিন্তু। তো প্রথমে দর্শক ইজ ইয়োর্স, তুই যে সিনেমাটা দেখাচ্ছিস, তারপরে 7 মিনিট পর লোকে চলে যাবে না কেন, যদি গল্পটার মধ্যে আমার চরিত্রটাকে ইন্টারেস্টিং না লাগে বা তার গল্পটা দেখতে ইচ্ছা না করে, এক বালতি ফেকনেস ঢেলে আমি যদি একটা সিনেমা বানাই, হ্যাঁ সেখান থেকে তো আমি সোনা এক্সপেক্ট করবো না। তো 7 মিনিট কেন 2 মিনিটে চলে যাবে, লোকজন দেখেই বুঝবে যে এটা ফেক জিনিস বানানো হয়েছে। তুই 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 একটা কি দিয়ে কম্পেয়ার করছিস? একরকম দুটো জিনিসই নেই। ধর এই কাপটা, এটার মতন আরেকটা কাপের সাথে এই কাপটার তুলনা করতে পারিস? পারিস? যে এই কাপটার মধ্যে এরকম আছে, একই সাইজের অন্য জিনিস দিয়ে বানানো বা অন্যরকম ডিজাইনের আরেকটা কাপের সাথে তুই তুলনা করতে পারিস পারফরমেন্সে, কিন্তু এই মানি ব্যাগটার সাথে এই কাপটার তুলনা তো তুই করতে পারিস না। না, এই দুটোর পারফরমেন্স তো কখনোই এক হবে না। তাহলে দুটো ক্রিয়েটিভ প্রোডাক্ট, একটা সিরিজ ভার্সেস আরেকটা সিরিজ কি করে হতে পারে? এটাই দুটো তো কখনোই একই প্রোডাক্টই নয়। লোকে ভুলেই যাচ্ছে যে ওটা আর্ট, ওটার সঙ্গে যে আর্ট ইনভলভড আছে, এটা লোকে আর এটা ডিসঅ্যাসোসিয়েট করে দিচ্ছে আর্টটাকে। এবার যখনই আর্ট ডিসঅ্যাসোসিয়েট হয়ে গেল, লোকের ভালো কি করে লাগবে? আর ওরা ওই টেমপ্লেটেই দেখছে, ওরাও টেমপ্লেটে দেখছে। এখন জানি তো 30 সেকেন্ড পরে কিছু একটা তোকে পরিষ্কার বলছি, এটা ক্রিয়েট করা হয়েছে ফালতু ফালতু সিরিজ বানিয়ে, লোকে সিরিজ দেখতে কি হচ্ছে বলে মোবাইল দেখছে। এখন মোবাইল এটাকে সেকেন্ড স্ক্রিন বলে দেওয়া হচ্ছে। অভ্যাস কে করেছে? খারাপ কন্টেন্ট দেখিয়ে। ঠিক, তার পেছনে একটা কারণ আছে। আবার আমি এমবিএ তে ফিরে যাচ্ছি। আমাদের যেহেতু কনসাল্টিং এর জগতে না একটা খুব চালু কথা আছে, সেটা হচ্ছে নোবডি গেটস ফায়ার্ড ফর হায়ারিং ম্যাকেনজি। মানে ম্যাকেনজির নাম শুনেছিস? না। শুনেছিস বোধহয়। হ্যাঁ, ম্যাকেনজির নাম। ম্যাকেনজি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কনসাল্টিং কোম্পানি। যে কোনো বড় বিজনেস, ইনফ্যাক্ট বেশ কিছু সরকারও, গভর্নমেন্টেরও পলিসি বানানোর সময় বা ওদের একদম স্ট্র্যাটেজিক লেভেলে ডিসিশন নেওয়ার সময় কি করব আর কি করব না, ম্যাকেনজি হায়ার করে, ওখানে এক্সপার্টরা আসে, এসে করে বলে এটা তোমার করা উচিত। ওকে, ঠিক আছে। আমি কনসাল্টিং এ বহুদিন থেকেছি, ম্যাকেনজি ইত্যাদি সবার সাথে কাজ করেছি অন্য দিকে থেকেও। প্রবলেমটা হচ্ছে যে তুই একটা জিনিস চালাচ্ছিস, যেটা তোর সংস্থা, ধর সন্দেশ বা যেখানে যেটাই হলো, তুই 15 বছর ধরে ওটা চালাচ্ছিস, তুই ওটার ইথোস জানিস, প্যাথোস জানিস, সব জানিস। বাইরে থেকে একজন এক্সপার্ট এসে 10 দিনের মধ্যে কি করে বলতে পারবে যে ওটা কি খারাপ না ভালো? ব্যাপারটা কি হয় যে ডিসিশনটা অলরেডি একজন নিয়ে রেখেছে উপরে, আমার না এটা করতে হবে। ওর মধ্যে এটা আছে যে আমি এটা যদি করে ফেলি তাহলে বাকি লোকগুলোকে, একজনের উপর তো ডিপেন্ড করছে না, টাকা তো আমার শুধু একার নয়, আরো অনেকের টাকার জড়িত আছে ওর মধ্যে। আমি ডিসিশন নিলে যদি ভুল হয় তখন তো সবাই আমাকে দোষারোপ করবে। তাহলে এটা বাইরের লোক এসে বলুক, যাকে এরা সবাই বিশ্বাস করে। পুরো কনসাল্টিং জগৎটা চলছে এই নিয়ে। আমি নিজে কনসাল্টিং এর মধ্যে 10 বছর 15 বছর থেকে বলছি, একদম ভেতরের কথা কেউ বলবে না। যারা কনসালটেন্ট শুনছেন তারাও বলবে না না এমনিটা নয়, কিন্তু এটা ভেতরের কথা যে ওরা, আমরা জানি, মানে যারা কনসালটেন্টরা জানে যে কি ডিসিশন প্রথম দিন গিয়ে বা প্রথম 1 সপ্তাহের মধ্যে এটা বুঝতে হয়। প্রত্যেকটা কনসাল্টেন্ট, ম্যাকেনজি হোক, বিসিজি হোক, সবাই বোঝে
যে আমি আসছি সিনেমাতেও এখান থেকে, যে কি তোমাকে ডিসিশনটা নিতে হবে, তারপরে বাকিটা ব্যাক ক্যালকুলেশন। এবার তুমি ডিসিশনটা নিলে অন্যের কথা শুনে, ম্যাকিনজির কথা শুনে, ভুল হলো, ঠিক হতে পারে, তোমার যেহেতু মাথায় এসছে, তুমি সংস্থাটা চালাও, ঠিকও হতে পারে অনেক সময়, তার 50-50 হলো, 50% কেসে তো ভালো কথা, তোমারও ক্রেডিট ওদেরও ক্রেডিট। যদি ভুল হয়, নোবডি গেটস ফায়ার্ড ফর হায়ারিং ম্যাকিনজি। তুমি ম্যাকিনজি বলেছিল বলে আমি এই ডিসিশনটা নিয়েছি, বুঝেছি। ঠিক আছে? তো আমি যদি এবার ফিরে আসি এবার এই সিনেমা ইত্যাদির কথায়, ডেটা ইজ আ ভেরি রং থিং। এবার তুই এমবিএ হয়ে তোকে একটা বড় মাইনের চাকরি দিয়ে একটা বড় কর্পোরেট হাউসে রেখে দেওয়া হয়েছে, এমবিএ নাও যদি হোস, মেন্টালিটি ইজ দ্যাট তুই রিস্কি কোনো ডিসিশন নিতে পারবি না। তুই যদি কন্টেন্ট হেড হোস, তোকে রিস্কি ডিসিশন নিলে যদি ভুল হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত একটা সিনেমার স্ক্রিপ্টের শুনলি তুই, ভালো লাগলো গল্পটা, ওটা যতক্ষণ না পর্যন্ত রেডি প্রোডাক্ট হচ্ছে, তার মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে কাস্টিং হবে, তার মধ্যে যে ভালো স্ক্রিপ্ট লিখতে পারবে সে যে ভালো সিনেমা বানাতেই পারবে তার কোনো জরুরি নয়, তার মধ্যে ক্যামেরা আছে, তার মধ্যে সাউন্ড আছে, লাইট আছে, অ্যাক্টিং আছে সবার, তারপরে এডিটিং আছে, তারপরে মিক্সিং আছে, বিজিএম আছে, সমস্ত কিছু মিলে যখন ফাইনাল প্রোডাক্টটা দাঁড়াবে, তখন যদি ওটা ঠিক যা শুনতে পাচ্ছি তা না হয়, এবং যদি ওটা মানুষের পছন্দ, আমার তো পছন্দ হচ্ছে, এই কনভিকশনও সবার নেই যে আমার পছন্দ হচ্ছে মানে অনেকের পছন্দ হবে, ও তো আর্টিস্ট নয়, ওটা তো ডিরেক্টরের কনভিকশন, যে অন্যদিকে চেয়ারে বসে আছে কন্টেন্ট হেড হয়ে একটা চ্যানেলের বা প্রোডাকশন হাউসে, সে তো আর্টিস্ট নয়, তার তো সেই কনভিকশন নেই। যদি ভুল হয়ে যায় তখন তো আমাকে বলবে সবাই তুমি বলেছিলে, তাহলে আমি কিসের উপরে ভরসা করব? তখন আমি বলবো এই দেখো ডেটা বলছে, আমাদের যে 10খানা সিরিজ আছে তাতে প্রথম 1 মিনিটে এটা, 4 মিনিটে ওটা, 7 মিনিটে ওটা, 10 মিনিটে ওটা, 1 ঘন্টায় এটা, এটার মধ্যে ফেলো। যদি ভুল হয়, যদি এটা না চলে, সিনেমাটা হোক সিরিজটা হোক, তাহলে পরে আমি বলবো আমরা তো ডেটা দেখেই বানিয়েছিলাম, আমার উপরে কোনো দায় থাকবে না। দ্যাট ইজ দ্য আইডিয়া। এমবিএ যারা হয় বা যারা এই ডিসিশন মেকিং পাওয়ারটা যাকে দেওয়া থাকে, তারা রিস্ক অ্যাভার্স, তারা রিস্ক নেওয়ার লোক নয়। চাকরি বাঁচাতে হবে। আরেকটা জিনিস বলি আমি এখানে, শুধু তোর এটাতেই অ্যাড করি, মানে ভেরি ওয়েল সেড যে এরকম তো ব্যাপারটা হবেই, তার সঙ্গে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো একজনকে অনেক টাকা মাইনে দিয়ে তাকে কন্টেন্ট হেড বানানো হয়েছে, এবার তাকে এসে কিছু তো করতে হবে টু প্রুফ যে সে ওয়ার্থি, এই ব্যাপারটা ওয়ার্দি বলে তো তাকে প্রুফ করতে হবে। এবার যখনই সে ওয়ার্দি প্রুফ করতে চাবে, সে ভাববে কি করা যায় কি করা যায় কি করা যায়, তখন একটা পয়েন্ট এসে হলো সেকেন্ড স্ক্রিন ব্যাপারটা কিন্তু একটা নতুন চালু করা যায়। সেকেন্ড স্ক্রিন বললো কেউ, সবাই মিলে আরে জাহাপনা তুই গ্রেট হো বলে উঠলো, কারণ তারা তো জানে যে ও ফ্রেমওয়ার্ক এটার মধ্যে সেকেন্ড স্ক্রিন মানে দিস ইজ দ্য ফার্স্ট স্ক্রিন, মানে আমাদের ফোন হলো ফার্স্ট স্ক্রিন, এখন সবাই কন্টেন্ট বানাচ্ছে সেকেন্ড স্ক্রিনের জন্য, টিভিটা হলো সেকেন্ড স্ক্রিন। আচ্ছা, ওকে, বুঝতে পারলি? টিভিতে যদি কেউ দেখে নেটফ্লিক্স, তো নেটফ্লিক্স নাকি সেকেন্ড স্ক্রিন হিসেবে দেখা হচ্ছে, এবং সেই কারণে তার সাউন্ড ডিজাইন, তার প্রথমে নেটফ্লিক্স নাকি চেস সিকোয়েন্স ছাড়া কোনো কিছু করছে না, নিচ্ছে না, প্রথম শুরুতে চেস সিকোয়েন্স না থাকলে কিছু নিচ্ছে না। মানে অ্যাজাম্পশনটা হচ্ছে তুই তো মোবাইল দেখতে থাকতে ওটা অন করেছিস, এবার ওখানে এমন কিছু যদি থাকে যেটা তোকে মোবাইলের থেকে, আচ্ছা এবার আচ্ছা আচ্ছা, মানে ফোন অন তারপরে টিভি চলছে, তো আমাকে ওকে সেকেন্ড স্ক্রিন, আর তুই সেকেন্ড স্ক্রিন হিসাবে তোকে এখন গল্প টল্প বিরাট বলতে হবে না, ব্যাপারটাকে খুব সুন্দর করতে হবে, মাঝে মাঝে ও আচ্ছা আচ্ছা এটা হলো, হ্যাঁ ধুম করে আওয়াজ হলো, তুই দেখলি মোবাইল থেকে ওখানে গেলি। চ্যালেঞ্জ দেখিনি। এবার আমি তোকে একটা কথা বলবো, আমি শুধু এটাই বুঝতে পারছি না যে সারা মানে বিদেশে তো এটা নেই, কারণ না হলে স্কুইড গেমের মধ্যে একটা জিনিস তৈরি হয় না, ঠিক আছে, মানে ওরকম এঙ্গেজিং একটা সিরিজ জাস্ট তৈরি হয়ে গেল, আর আইডিয়া লেভেলে ভাব প্রথমবার জীবনে কেউ এটা ভেবেছে, তাই তো? ঠিক। আচ্ছা, মানি হাইস্ট, নার্কোস, সিক্রেট গেম, যেগুলো হিট হয়েছে, আমার এইটাই আমি বুঝি না যে এত এই মানে আমাদের কি রিসেন্ট এই করোনার পর বলদামিমূলক কোনো প্যান্ডেমিক শুরু হচ্ছে? কারণ আমি বুঝতে পারছি না যে সবাই এত বোকা বোকা কথা কেন ভাবছে, মানে ওদের প্রবলেমটা কোথায় হচ্ছে? কারণ আমার মনে হয় আরো একটা ব্যাপার আছে, সেটা হলো যারা মেকার্স তারাও গিভ ইন করে দিচ্ছে বারবার গিয়ে প্ল্যাটফর্মের কাছে, কারণ তাদের কাজ করতে হবে, সে না বলতে পারছে না আমি এটাই বানাবো। তুই তো ডিপেন্ডেন্ট, তুই তো ডিরেক্টর হিসেবে তোর কাছে তো অত টাকা নেই যাতে তুই নিজে থেকে ব্যাপারটা করে ফেলবি। কারেক্ট। এবার পয়েন্টটা হলো যে
এই ডিরেক্টরদের বা রাইটারদের বা সিরিজের ক্ষেত্রে তো এখানে আমি একটা অদ্ভুত জিনিস বলে দিই, সেটা সবার সামনে শুধু অ্যাড্রেস করে দিই। আমি এখানে দেখলাম তুই একটা সিরিজ লিখেছিস হইচইয়ের, তুই আর দুর্বার। জেনারেলি সিরিজ বিষয়টা ইজ আ রাইটার্স মিডিয়াম, ডু ইউ নো দ্যাট? জেনারেলি রাইটার দ্বারা তাদের নাম লেখা হয় ক্রিয়েটেড বাই। হ্যাঁ হ্যাঁ আর এখানে সিরিজের এই মুহূর্তে বাংলা সিরিজের যে অবস্থা, আপনারা যদি কেউ শুনে থাকেন যাদের সিরিজের সঙ্গে কোনো কানেকশন আছে, খুব জোর গলায় বলছি, খুব বাজে কাজ হচ্ছে। তার একটাই কারণ, রাইটারদের আপনারা সম্মান দিচ্ছেন না। কারণ রাইটারদের যদি ওই জায়গাটা না দেওয়া হয়, তাহলে জীবনে কোনোদিন ভালো সিরিজ বানানো সম্ভব নয়। এবং যেইভাবে রাইটারদের এখানে দেখা হয়, বা যেভাবে রাইটারদের, তুই তো নিজেও বোধহয় সেটা ফিল করেছিস কোথাও একটা, যে রাইটার বাপ হতে হয়, এই কথাটা যতদিন না ওই মানে বরুণ গ্রোভারের সিনেমাটা বলেছে না, বরুণ গ্রোভার লিখেছে যেটা, রাইটার বাপ হতে হয়, এই কথাটা যদি কেউ মেনে নেয় ইমিডিয়েটলি। এবার পয়েন্টটা হলো, এইটা মানার জন্য যেটা দরকার, এটা হলো সলিড রাইটার্স টু স্ট্যান্ড অন দেয়ার পয়েন্ট, যে ভাই আমি যেটা লিখেছি না, আই নো ইট। এবার প্রবলেমটা হলো, এখানে রাইটাররাও এরকম রাইটার চলে আসছে অনেক, যে তারা এসে জাস্ট একটা কিছু লিখে নিয়ে এসছে, এবং সে বুঝতে পারছে আমি না বিরাট কিছু লিখিনি। এইটা করতে করতে তো এই জিনিসটা তৈরি হয়েছে, মানে পুরো ব্যাপারটা তো ভাইস ভার্সা। এটা তো চিকেন এন্ড এগ সিচুয়েশন বটেই, কিন্তু তুই যেটা বলি যে রাইটারদেরও সেই জায়গাটা রাখা উচিত, সেটা তো ধর বরুণ গ্রোভার এটা করতে পারে, কারণ বরুণ গ্রোভার আরো অনেক কিছু করে। ঠিক আছে, মানলাম, ঠিক আছে, সার্ভাইভালের জায়গা। ও আইআইটি, হ্যাঁ ও আইআইটি থেকে পাশ করেছে, জানে যদি কেউ আমার লেখা না নেয় তাহলে আমি একটা চাকরি করে চালিয়ে নেবো নিজেকে। ঠিক আছে, তো এবার আমি বলছি যে, বা অন্য আরেকটা কর্পোরেট হাউস শুনে নেবে আমারটা, অনেকগুলো রয়েছে যেখানে চয়েস সীমিত, সেখানে ভিড় করে দাঁড়িয়েছে লাইন দিয়ে সবাই। এটাকে আমরা বলি ইয়েলো পাজামা সিনড্রোম। যে তুই যদি সব বলিস যে হ্যাঁ তোমাকে না আমি 10,000 টাকা দেবো সকালবেলায়, কিন্তু ব্যাংকে বলে ইয়েলো পাজামা সিনড্রোম, যে ব্যাংক যদি বলে যে আমি 10,000 টাকা করে লোন দেবো, কিন্তু তার জন্য তোমাকে ভোর 3টের সময় হলুদ রঙের পাজামা পরে দাঁড়িয়ে থাকতে হবে, লাইন লেগে যাবে 1,000 লোকের। হলুদ পাজামা পরেই দাঁড়িয়ে থাকবে সবাই। তো ইয়েলো পাজামা সিনড্রোম হয়ে গেছে এখানে আমাদের। সেটা হচ্ছে যে ওই গুটি কয়েক জায়গায়, এবং সেখানে আমাকে করতে হবে, আমি কি করবো? ও যদি না নেয়, ও যদি প্রোডাকশনটা না করে, আমার গল্পটা না নেয়, যদি আমি কম্প্রোমাইজ করে ওই জায়গাটাতে দাঁড়িয়ে থাকি, তাহলে বাড়িতে গিয়ে আমি দুপুরবেলা কি শুকনো রুটি খাবো? ঠিক ঠিক। তার থেকে বাবা করে নি, আমার কাছে আর্ট বড় না, মানে পেটটা চললে তবে তো আর্ট হবে। মানে সবকিছু নিজেদের সঙ্গে নিজেদের খুব ইন্টারকানেক্টেড আর কি, যে মানে ওই একটা ভালো লেখা লিখতে গেলে 6 মাস মিনিমাম, মানে আই নো, পুরো ইকোনমিক্সটাই ওইরকম জায়গায় চলে গেছে। যে এবার 6 মাস যে একটা স্ক্রিপ্টের পেছনে দেবো, সেই পরিমাণ টাকাও তো আমাকে পেতে হবে, তাহলে তবেই তো আমি ওটা দিতে পারবো। এবার আবার টাকা পেতে হবে, এবার প্রডিউসারের পার্সপেক্টিভটা সত্যি যে টাকা নেই। হ্যাঁ, আর আমি তোমাকে মানে রাইটারকেও বিশ্বাস করবো কেন? বিশ্বাস করবো তুমি যদি খারাপ দাও, সেই আর কি। এখানে মানে ইনোভেশনের কম হচ্ছে, বেসিক্যালি ইনোভেশনের কালচারটা ভারতবর্ষে এমনিতেই কম। কিছুটা বলিউডে হচ্ছে, যেহেতু টাকা আছে, ওরা অ্যাফোর্ড করতে পারছে রিস্ক। বাংলায় যেহেতু টাকা আরো কম, সেজন্যে রিস্ক নেওয়ার কথা বলছি না আমি, ইনোভেশনের কালচার নেই এখানে। ইনোভেশনের সবচেয়ে বড় প্রবলেমটাই এখানে, যে অন্য যা করছে আমি তাই করব, এটা হচ্ছে একটা বড় পাপ। যে মানে কখনো যদি কথা বলার হয় যে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এই 6টা রিপুই যদি থাকে, তাহলে পরে ইনোভেট করা যায় না, নতুন কিছু উদ্ভাবন করা যায় না। মানে ব্যবসার দিক থেকে, ব্যবসার ওই 6টা রিপু থাকে। তো ওই যেটার মধ্যে মোহ হচ্ছে এটা, যে পুষ্পা চলছে তাহলে অ্যানিমেল বানাই, অ্যানিমেল চলছে তাহলে বাংলা একটা ওরকম সিনেমা বানাই বা সিরিজ বানাই, এটা হচ্ছে মোহ। ঠিক। কাম কি বলতো? হিট সিনেমা। হ্যাঁ, কাম হলো হিট সিনেমা। কাম একটা প্রেমের সিনেমা বলো যেটা তোমাদের লাইফের প্রেমকে শেপ করেছিল, যে এইরকম হতে পারে, প্রেমটা এরকম কুচকুচ হতা হ্যায়, চোখ বন্ধ করে ভরসা করা যায়। আমার ক্ষেত্রে ব্যাপারটা চোখ কুচকুচ হতা নয়। আমার ক্ষেত্রে ব্যাপারটা টপ 5, যদি টপ 5ও বলো। হ্যাঁ, আমার ক্ষেত্রে ব্যাপারটা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। আমি এই সিনেমাটা মারাঠা মন্দিরে গিয়ে হলে গিয়ে দেখেছিলাম আবার। ঠিক আছে, মানে মারাঠা মন্দিরে এখনো চলছে, এখন বোধহয় বন্ধ হচ্ছে, না চলছে এখন অব্দি। তো ওটা তো চলছে, ওই যেখানে বছরের পর বছর চলছে, বছরের পর বছর না, যেদিন রিলিজ হয়েছিল সেদিন থেকে আজ অব্দি চলছে।
একটা শো পৃথিবীতে- এখনো মারাঠা মন্দিরে হয় পৃথিবীতে- এবং ভিড় হয়। পৃথিবীতে একটাই সিনেমা এটা, এই পৃথিবীতে ওরকম সিনেমা তৈরি হয় নাই, হয়নি। বম্বেতে গিয়ে অনেক জায়গা দর্শনীয় স্থানের মধ্যে মানুষের একটা টিক বক্স হচ্ছে মারাঠা মন্দিরে মারাঠা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে দেখলাম। একদম, আমার মাথায় ছিল যে আমি ওইটা করব বলে। আমি যখন বোম্বে গেছি, ভাবতে পারবি না যে কত, আমি যেখানে ছিলাম সেখান থেকে কত দূরে। আমি ওয়াসাইতে ছিলাম, মানে ওয়াসাই হলো এন, মানে একটা হ্যাঁ। দিকের এন, মিরারোড ফিরারোড পার করে মানে অনেক দূর। সেখান থেকে মারাঠা মন্দির গিয়ে তুমি সিনেমাটা দেখে এসছো, সিনেমাটা দেখতে এটা গেছিলাম। তোমার মানে লাইফের প্রেম শিপ করেছিল যে না, এরকম করা যায়। ব্যাপারটা হলো সিনেমাটা তো আমি অনেকদিন আগেই দেখেছি। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের প্রতি ভালোবাসা বা ওটার ইয়েটা, ব্যাপারটা এরকম যে দিলওয়ালে দুলহানিয়া যখন রিলিজ করে ডিডিএলজে, তখন আমি রিলিজের সময় 5 বার দেখেছিলাম, মানে হলে। ঠিক আছে, ওই হলো আমার শাহরুখ খানের সঙ্গে প্রেমের শুরু। মানে শাহরুখ খানের সঙ্গে আমার মানে ভালো লাগার ওর প্রতি ওই হয়ে গেল আর কি। সারা জীবনের জন্য শাহরুখ খান আমার জীবনের একটা পার্ট হয়ে গেল। কি হয়েছে? গ্লাসে ঠান্ডা জল। তো শাহরুখ খানের সঙ্গে ওটা একটা ইয়ে, আর ওটাই আমার জীবনের না প্রেমকে ডিফাইন করেছে। আমি যখনই প্রেমের কথা ভেবেছি, দেখ অ্যাকচুয়ালি তো প্রেমটা আমার জীবনে সিনেমা ডিফাইন করে নি, আমি ডিফাইন করে দিয়েছিলাম। আর আমাকে আমার জীবনে প্রেম ডিফাইন করে সাহিত্য। আচ্ছা, ক্লাস 5-এ আমি প্রেম প্রথম করেছি, মানে প্রেমে পড়েছি প্রথম। দেবু ছেলে। না, হ্যাঁ। অমনি করে তাকাস না, আমি ক্লাস 2 তে করেছি। হ্যাঁ, ওর তো ক্লাস 2-তে পড়েছে, আরো আলাদা। ক্লাস 2-তে, মানে যেখানে প্রেম সম্পর্কে কোনো আইডিয়াই নেই। ওই জন্যই তো কুচকুচ দাদা বেশি বিশ্বাস করে, প্যার দোস্তি হ্যায়। বুঝেছো? পয়েন্ট ইয়ে, কুচকুচ হোতা হ্যায় ভালো সিনেমা কিনা তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু প্যার দোস্তি হ্যায় তো বলে দিলওয়ালে দিয়েছে। দুলহানিয়া লে জায়েঙ্গে তো অবশ্যই অবশ্যই 1 নম্বরে থাকবে। কিন্তু যদি তুই প্রশ্নটা এটা হয় যে কোন হিন্দি সিনেমা প্রেমের যেটা তোমার জীবনকে ডিফাইন করে দিয়েছে, এ তো এটাই যে প্যার দোস্তি হ্যায়, দোস্ত সে প্যার কর সকতে হ্যায় টাইপস। প্রেমকে ওটাই ডিফাইন করেছিল আমার। টপ 5 লাভ স্টোরি। টপ 5 লাভ স্টোরি সিনেমা না ডিডিএল যে। এর মানে কি শুধু হিন্দি বাংলা বাংলা বলতে থেকে হবে? বাংলা হিন্দি মিলিয়ে। ইংলিশই ইংলিশই ছেড়ে দে, ইংলিশই বলতে গেলে অনেক বড় লিস্ট হয়ে। তুমি তো ইন দা মুড ফর লাভ বলবে। নাম দেখিনি। আচ্ছা, আমার আমার মাথায় ইন দ্য মুড ফর লাভ শেষের দিকে আছে, 5-এ পড়বে না, 5-এ ঢুকবে না ওটা। কিন্তু ইন দ্য মুড ফর লাভ এও ভালো, কিন্তু ডেঞ্জারাসলি ভালো, বাবা ডেঞ্জারাসলি ভালো আর কি। মানে ওই ভালোটা জাস্ট অন্য লেভেলের ভালো, একটা অন্যই এক্সপিরিয়েন্স। যাই হোক, কিন্তু আমি টপ 5 যদি বলতে হয়, আচ্ছা টপ 5 যদি বলতে হয়, তাহলে প্রথম হলো ডিডিএল যে, তারপরে হলো হারানো সুর, প্রেমের গল্প তো এত আছে, লাভ স্টোরি, সেরেন্ডিপিটি। ইংলিশ বললাম, বলতেই হলো, সেরেন্ডিপিটি একটা দুর্দান্ত সিনেমা। তারপরে ওই যে কি আরে ওই সিনেমাটা রে, পিএস আই লাভ ইউ, খুব ভালো। পিএস আই লাভ ইউ। আচ্ছা, তা এদিকে আমাদের ভারতবর্ষে প্রেমের সিনেমা যদি বলতে হয়, সাইরাট রিসেন্টলি আমার দুর্দান্ত লেগেছিল। চিরদিনই তুমি যে আমার দারুণ লেগেছিল আমার। হয়ে গেছে 5টা, হয়ে গেল? 6টা হয়ে আরে গেছে। ওর এত বাকি থেকে গেল। তোমার হ্যাঁ, জীবন ডিফাইন লেভেলের নয় তো। না মানে ওইটা যখন চলবে, যেখান থেকে চলবে তুমি দেখে নেবে। আমি বলছি এটা সেটাতে- 100টা দেওয়া যায়। হ্যাঁ, আমার 1 নম্বর লাভ অ্যাকচুয়ালি। আচ্ছা, লাভ অ্যাকচুয়ালি আমার 1 নম্বর থাকবে। দিলওয়ালে দুলহানিয়া কোনো উপায় নেই ছাড়ার, তো রাখতেই হয়। ওটা ডিফল্ট সেটিং, ওটাকে 5-এর মধ্যে গুনবো না, সাইডে সরিয়ে রেখে। ডার, ওকে। ডার, শাহরুখ খান ছাড়া মাথায় আসছে না কিছু। হ্যাঁ, প্রেমটা কেমন ভাবে প্রেমটা কিরকম একটা, আর লোকটা বুঝিয়েছে। লোকটা এসেছিল কিন্তু অ্যাকশন হিরোতে। হ্যাঁ, তোমরা তো ইয়েকেও মানে বিনোদ খান্নার গল্প, মানে উনিও তো খুবই চকলেট হিরো, প্রেমের দেখ হিরো। অতটা পুরনো মডেল নই আমরা। না বলছি, ওইটা বলছি না। মানে তো আমাদের ছোটবেলায় বিনোদ খান্না হিরো ছিল না। হ্যাঁ, কিন্তু প্রেম বলতে কিন্তু লোকটার কথা মনে পড়ে না। প্রেম বললেই শাহরুখ খানের কথা কিভাবে একটা মাথায় আসছে। আমির খানের কথাও মনে পড়ে না। হ্যাঁ, আমির খানের প্রেমের সিনেমা। আরে কি বলছিস, কেমন কেমন দিল 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 কেন, ওই তো দিল হ্যায় কি মানতা নেই। দিল হ্যাঁ কি, কিন্তু ওকে দেখতে না খুব একটা প্রেমিক মনে হয় শাহরুখ খানের মধ্যে। শাহরুখ খান ঘুরে তাকালেই মনে হয় যে না এটা আরে আমি দিলীপ নিয়ে কুমারের জড়িত হতাম। সম্বন্ধে লোকে বলতো যে দিলীপ কুমার নাকি কোনো মহিলার দিকে যদি 10 সেকেন্ড তাকিয়ে থাকে তাহলে উপায় নেই প্রেমে না পড়ে। আমার মনে হয় সেটা শাহরুখ খানের ক্ষেত্রে
10-এর থেকে একটু কমই হবে, হুম। 9:30-তেও হয়ে যাবে ওটা। আমি তো বলি সবসময় যে যদি এরকম হতো, আমি যদি এটা বিশ্বাস না, কিন্তু যদি এরকম হতো যে কেউ একটা বানাচ্ছে মানুষ, যদি এরকম কাল্পনিক একটা সিচুয়েশন হতো, এবার সেখানে মানুষ বানাতে গিয়ে যে চার্মের যে বালতিটা ছিল না, ওটা উপরে গেছে, উল্টে গেছে ওর উপর, তাই ওর উপর মেরিল স্ট্রিপের উপর, এগুলো না উল্টে গেছে চার্মটা। মানে এরকম চার্ম একটা মানুষের হতে পারে কি করে? ইনহিউম্যান না ব্যাপারটা? এবং ওর চার্মটা কিন্তু দিলওয়ালে দুলহানিয়ার থেকে নয়, না না। ওর চার্মটা ফৌজি থেকে। হুম। সিরিয়ালটা করতো প্রথম সিরিয়াল আমার মনে আছে, ওর ক্যারেক্টারের নাম অভিমন্যু, সেই বছর ওর বেস্ট টেলিভিশন স্টারের ফৌজি, তারপর অ্যাওয়ার্ড সার্কাস। পেয়েছিল। তারপর অভিমন্যু সার্কাস। যখন এসেছিল সার্কাসে ওর রোলটা বড় রোল ছিল না, হুম। ওর রোলটা ছোট ছিল, কিন্তু ও এলে পরে ওই এপিসোডটা আলাদা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রু। তো মনে আছে? মনে নেই, খুব ভালো করে ওখানে মনে তো আছে। মূলত আশুতোষ গৌরিকার হ্যাঁ, হচ্ছে সার্কাসের মেন হিরো ছিল। বলা যায় না, কিন্তু জাস্ট মানে ওখানে ওরকম আর কি। রিং মাস্টারটা কে জানি এটা ছিল, খুব ইন্টারেস্টিং ছিল, হ্যাঁ। মানে আমার মনে পড়ে মাঝে মাঝে রিং মাস্টারের right. ক্যারেক্টারটা। রিং মাস্টার আর ওই যে স্ট্র্যাপিজের খেলতো, ট্র্যাপিজের খেলতো বুড়ো একজন। ছিল, হ্যাঁ, আর তার ওই যে- মেয়েটাই ট্র্যাপিজে হ্যাঁ, আর এ করতো। বেটেটা তোর, আরে আমার মনে হয় সার্কাস সিরিয়ালও এত, মানে একটা সিরিজ হিসেবে এত সুন্দর, এই কথাটা ভাবা যে একটা সার্কাসের জীবন নিয়ে, তাদের তো ইমোশন আছে, তাদের তো জীবনের ওই বেসিক ওই মানুষ গ্রুপটাই তো সব করতো, নুক্কার যে হ্যাঁ, নুক্কারটাও ওদের করা, সার্কাসটা ওদের করা। হ্যাঁ, আশুতোষ তো গৌরিকার সেই তখন সময়, ওইটাতে হ্যাঁ। আমার মনে আছে যে শাহরুখ খান যে এপিসোডে আসতো, সেই এপিসোড গুলো আলাদা হতো। তো এর চার্ম মধ্যে ওয়াজ দেয়ার। কিছু আছে। আর তখনই কিন্তু ও ঠিক দেখতেও মানে খুব আহামরি ভালো ছিল না, আজকেও Average। দেখতে ভালো না ওকে, এটাই ব্যাপার, এটাই ব্যাপার। দেখতে এইটা নিয়ে না আমার একটা, আমি এখানে একটা রাখতে চাই, তর্ক উপস্থাপিত করনা চাতে হোক হোক, প্রেমের সিনেমা রাখো কথাটা এখানে, শাহরুখ রাখো। খানকে হ্যাঁ, নিয়ে। আমি বলছি শাহরুখ খান প্রেমের সিনেমা, এইখান থেকে একটা সুন্দর জায়গায় যাওয়া যায়। সেটা আমি কালকে রাত্রেই ভাবছিলাম যে বারবার আমি সবসময় বলি যে আমাদের খারাপ দেখতে বন্ধু হয় না, হ্যাঁ, ঠিক আছে? খারাপ দেখতে বন্ধু হয় না কেন? কারণ আমরা বন্ধু হয়ে যাওয়ার পর তার মধ্যে না একটা কিউটনেস খুঁজে নিই। কারণ সেই কারণেই আমি লোকটাকে আমি লোকটা বা মেয়েটাকে, যেই ছেলেটা বা মেয়েটাই, তাকে আমার ভালো লেগেছে বলেই আমি তার বন্ধু। তো তাকে না আমার সুন্দরী লাগে, দেখবে সুন্দরী মনে হয় তাকে, পৃথিবী তাকে যেভাবেই দেখুক। আমার এখানে একটা কালকে রাত্রেবেলা মনে হচ্ছিল যে এই যে দেখতে ভালো দেখতে খারাপ, এই বিষয়টা তো তাহলে এই পৃথিবীতে এক্সিস্ট করে না। ও কিন্তু আমাকে খুব প্রভোক করছে যে আমি ব্যাপারটাকে আবার এই আলোচনাটা, তুই যেটাতে মানে করছিলি যে আমি কিন্তু আবার দর্শনের দিকে বা ফিলোসফির দিকে নিয়ে যাই, এরকম প্রভোক করছে কিন্তু অরুণাভ। আমি কি না নিয়ে না, আমি যেতে চাই সেখানে? সেটাই বলছি আমি তোকে, তুই ভেবে দেখ, দেখতে ভালো আর দেখতে খারাপ, প্রত্যেকটা মায়ের কাছে তার বাচ্চা দুর্দান্ত দেখতে। মাও বললো আবার, এটা জলও খাচ্ছে, হাতের বাইরে চলে গেল, আমি দেখতে পাচ্ছি চলে গেল, আর টপিকে নেই। আচ্ছা হ্যাঁ, ওকে ওকে, না টপিকে থাকার জন্য তো হ্যাঁ। আড্ডা দিই না আমরা তো আড্ডার তো আমরা ফ্রি ফ্লোয়িং, ফ্রি চেষ্টা করি যে অ্যাসোসিয়েশন। আড্ডাটা আজকে আমাদের মজা পাই। আমি কালকে রাত্রেবেলায় খবর বের করে, তথ্য বের করে, তোমরা যা ইচ্ছা করো, তোমরা আড্ডা মারো, যেখানে খুশি যাক, আমার কোনো চাপ নেই। আমি এই তথ্যগুলো আজকে ন্যারেট করবো, ঠিক আছে, আমি ঠিক জাস্ট আছে। লাস্টে পড়বো এবার আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেকদিন খাটাখাটি করে খবর বের করবো, আর তোমরা এই যে ফট করে বলে দিল, এটা আবার মনটা চলে গেল। কিন্তু তার মানে একটা বড় জিনিস আছে, সেটা হলো আমি পৃথিবীটাকে যেভাবে দেখি, পৃথিবীটা সেরকমই, এক্স্যাক্টলি। তাই না? তো আমি পৃথিবীটাকে যেভাবে দেখি, পৃথিবীটা সেরকমই। মানে আমার কাছে তুই ভালো দেখতে, আমার কাছে আমার যে পরিচিত মানুষ প্রেমাশিস ভালো দেখতে, ও ভালো দেখতে, ও ভালো দেখতে, ও ভালো দেখতে। কারণ আমার মনে হয় এই মানুষগুলোকে আমার ভালো লাগে, আমি তাদের মুখের দিকে তাকাতে আমার ভালো লাগে, আমার মনে হয় তার মধ্যে একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা যেরকমই হোক। কিন্তু এইটাই যখন অন্য একটা মানুষ দেখছে, তার কাছে তুই খারাপ দেখতেও হতে পারিস, তুই আবার রাজপুত্রও হতে পারিস, এটা সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করছে। তার মানে এই যে ভালো দেখতে কাউকে, এটা তো ডিফাইন করে দেওয়া যায় না। এটা কিভাবে ডিফাইন হয়? তোদের কি মনে হয় যে ভালো দেখতে আর খারাপ দেখতে, এই যে বিষয়টা নিয়ে অনেকদিন ধরে মানে অনেকেই অনেক কথা বলে, আর এটা কি, হোয়াট ইজ দিস, মানে কি ব্যাপারটা কি? তুই যেটা বললি ওটার একটা, যেহেতু আজকাল একটু দর্শন চর্চা, সাইকোলজি তোমার তো সাইকোলজি নিয়ে একটু পড়াশোনা করছি আর কি, চেষ্টা করছি পড়াশোনা করার। তার একটা টার্ম আছে যেটাকে বলে ট্রান্সফারেন্স। তুই একটা লোককে দেখলি, তোর ভালো লাগলো দেখে, মনে হলে লোকটা ভালো, আমার বন্ধু হতে পারে। এই যে পূর্ব রাগ, প্রথম দেখে পেহলি নজর মে প্যার হো গিয়া টাইপের আর কি,
পেহলি নজর মে, হ্যাঁ ওরকম কেন হলো? এটা তারা বলবেন যেটা হচ্ছে এটা তার উপরে ডিপেন্ডই করে না, সে কিরকম দেখতে, সে কিরকম মানুষ, সে তার ব্যবহার কিরকম, তার উপরে কিছুই ডিপেন্ড করে না। এর ডিপেন্ড করে হচ্ছে তুমি তোমার মাথার কোন ভাবনাটাকে তার উপরে প্রজেক্ট করতে পারছো। হুম হয় তোমার ওকে দেখে, মানে হতে পারে তোমার ওকে দেখে কোনো একটা ফিচারে, ওর ব্যবহারে, চেহারায়, চোখে, চুলে, নাকে, বা বডি ল্যাঙ্গুয়েজে, বা পোশাকে, সমস্ত মিলে তোমার হয়তো ওকে এই মুহূর্তে তোমার মায়ের সাথে রিলেট করে ফেলছো, বা বাবার সাথে রিলেট করছো, বা সিবলিং ভাইয়ের সাথে রিলেট করছো, বা কিছু একটা, বা ছোটবেলার টেডি বিয়ারটার সাথে রিলেট করছো, যেটার সাথে তুমি অ্যাটাচড। তুমি তোমার মাথার থেকে প্রজেক্ট করছো, বিউটি লাইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, প্রজেক্ট করছো, এটা ট্রান্সফারেন্স হচ্ছে এটা, তাই জন্য ও তোমাকে তোমার ভালো লাগছে ওকে। আচ্ছা, কিন্তু একটা মানে অ্যাভারেজ বলে তো মানে কমিউনিটি অ্যাভারেজ বলে তো একটা থাকবে, যে ধরো ঋত্বিক রোশন ভালো দেখতে আমরা সবাই মেনে নেব, তার থেকে এবার ঋত্বিক রোশনের কাছাকাছি যারা, যে সালমান খান ঋত্বিক রোশনের মতো দেখতেন, ঋত্বিক রোশন দুর্দান্ত একজন দেখতে, দুর্দান্ত দেহ সৌষ্ঠব সবই আর কি বেস্ট। তো এই একটা ভাগাভাগি তো করে নিচ্ছি, শাহরুখ খান ঋত্বিক রোশনের মতো না, কিন্তু শাহরুখ খানের মতো প্রেমটাকেও করতে হবে। আমাদের প্রত্যেকের বড় হওয়ার পেছনে তো অনেকগুলো কমন ফ্যাক্টর রয়েছে। আফ্রিকাতে তো একজন শ্বেতাঙ্গ মহিলাকে সুন্দর লাগার কথা নয়, তবে এটাও ভাবতে হবে যে ওখানে তো ইউরোপিয়ানরা গিয়ে ওদের বস হয়ে বসেছিল, একদম ওদেরকে নিয়ে এসেছিল, কাজেই হয়তো তাদেরও মনে হয় এটা। কিন্তু যদি এমনি কোনো দেশ, নিকোবর আইল্যান্ড যেখানে আজ পর্যন্ত কেউ যায়নি, তাদের কাছে সৌন্দর্যের ডেফিনেশন কি? আলাদাই। সেটা কি কোনো অবজেক্টিভ ডেফিনেশন হতে পারে? সেখানে কি ঋত্বিক রোশনকে সুন্দর মনে হবে? না, কারণ শুধু চিনি জানি না, বা জানলেও তার কাছে সুন্দর মনে হবে না। হ্যাঁ, তো এটা পুরোপুরি আমার মনে হয় যে মানুষের নিজস্ব একটা আইডি। পৃথিবীতে কত, এখন বোধহয় 700 কোটির মতো মানুষ রয়েছে। পৃথিবীতে 700 কোটি মানুষ নেই, 700 কোটি পৃথিবী রয়েছে আসলে। প্যারালাল ইউনিভার্সটা ওরকম মেটাফিজিক্যাল কোনো বিষয়ই নয়। আমি একটা পৃথিবীতে পাচ্ছি, তুই আরেকটা পৃথিবীতে পাচ্ছিস, ও আরেকটা পৃথিবীতে পাচ্ছে, আপনারা এক একজন এক একটা পৃথিবীতে পাচ্ছে। কারণ এই পৃথিবীকে যেভাবে আমি অনুভব করছি, যে এই লাল রংটার যা মানে আমার কাছে, বা এই লাল রংটাকে ঠিক যতটুকু লাল আমার মনে হচ্ছে, তোর কাছে ঠিক ততটুকু লাল মনে হচ্ছে না। আমি আরো সিম্পল করে দিই, সেটা হলো আমার কাছে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখাটা আর ওই ওই উত্তেজনা বা ওই আনন্দটা দিতে পারবে না যেটা প্রথমবার যে দেখবে তাকে দেবে। তার কাছে পৃথিবী আর আমার কাছে পৃথিবী আলাদা, তো তার অনুভব আর আমার অনুভব আলাদা, বদলে গেছে। না সেটা ঠিক, কিন্তু আমি বলছি মানে একটা ধরো অ্যাভারেজ ভালো লাগা, যেটাকে বলছি যে উত্তম কুমার ভালো দেখতে, মানে আলিয়া ভাট দুর্দান্ত, জনমত নির্বিশেষে না, জনমত নির্বিশেষে নয় এটা তুই কেন মনে হচ্ছে এটা? যাদের আলিয়া ভাটকে সুন্দর মনে হয়, যাদের ঋত্বিক রোশনকে সুন্দর মনে হয়, বা আরো অনেক জিনিসে কমন আছে, তুই শুধু তাদের সাথেই তো কথা বলবি। যাদের এগুলো পছন্দ নয়, কোনো কিছুতেই মিল নেই, তোর কালচারাল ব্যাকগ্রাউন্ড, তোর সমস্ত ওই ট্রান্সফারেন্স যাদের সাথে হয়নি, তাদের সাথে তো আমরা কথা বলি না। 700 কোটি মানুষের সাথে আমি কথা বলেছি? কতজন মানুষের সাথে আমি কথা বলেছি? 1000 জন ম্যাক্সিমাম, বা 10,000 জন ম্যাক্সিমাম। এই 10,000 জন কারা? যাদেরকে আমি চুজ করেছি এদের সাথে কথা বলবো বলে। তাদের আমার সার্কেলে থাকবে, তারা আমি চুজ করেছি। হ্যাঁ, এবার তারা তো তারাই মানে এই লেভেল অব্দি কথা তাদের সাথে চলে গেছে যে ঋত্বিক রোশনকে কি তোমার সুন্দর মনে হয়? তাহলে তার সাথে তো আরো অনেক কিছু মিলেছে আমার, সেই জন্য তো ওখানে ওই জায়গাটুকু মিলে গেছে। না, ও যেটা বলছে আমার মনে হয় ওর বক্তব্য হলো ঋত্বিক রোশনকে সাধারণভাবে যারা স্টার হয় তাদেরকে তো সবাই বলে গ্রিক গড, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বলছে এটা গ্রিক গডের মতো দেখতে ফেকতে হাবি যাবি সুন্দর, দ্যাট ইজ ফাইন, আমার কোনো বক্তব্য নেই। তার মানে বেশিরভাগ মানুষের যে সৌন্দর্যের পারসেপশন সেটা ঋত্বিক রোশনের সঙ্গে মিলে যাচ্ছে। হ্যাঁ, মিলে যাচ্ছে বলে ওকে সুন্দর লাগছে, কিন্তু তাই বলে আমার তোকে সুন্দর লাগতে পারে না তা তো নয়, একদমই লাগতে পারে, তাই তো। এবার শাহরুখ খানের ব্যাপারটাও তাই, শাহরুখ খানকে সুন্দর দেখতেই মনে হয় আমার, অথচ সারা পৃথিবী ওই যে একটা সেট করে দিয়েছে না, নাক সুন্দর, ঠোঁট সুন্দর, চোখ সুন্দর, রং ফর্সা, এটা হলো সৌন্দর্যের ডেফিনেশন। বাট এটা আমার মনে হচ্ছে এই ডেফিনেশনটা কিন্তু আস্তে আস্তে ভাঙছে বা কাটছে। আমি বলছি তোর রিসেন্ট যদি আমরা টাইমে দেখি স্টারদের যদি দেখি, যারা স্টার হয়ে উঠছে তারা টিপিক্যালি কেউ
টিপিক্যাল যে টেমপ্লেটটা বললাম, কারণ সুন্দর তো সবাই দেখতে, কিন্তু টিপিক্যাল যে এর বাইরে, যেরকম বলছি তোকে, মনোজ বাজপেয়ী, নওয়াজুদ্দিন সিদ্দিকী, তারা স্টার্স কিন্তু আজকের দিনে ইরফান খান, তারা স্টার্স। আগের সময় বলি স্মিতা পাতিল ওয়াজ এ স্টার, ওম পুরি ওয়াজ এ স্টার, নাসিরুদ্দিন শাহ ওয়াজ এ স্টার, ঠিক আছে, এরাও স্টার ছিল। তার মানে এদেরকেও কোথাও আমাদের গিয়ে সুন্দর লেগেছে, মানে সুন্দর লেগেছে বলতে তাদেরকে আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা টাইম টু টাইমও ভ্যারি করে, কারণ তোর দিলীপ কুমারকে কি আজকের দিনে যদি সে কাজ করতো তাহলে দিলীপ কুমারকে কি সুন্দর মনে হতো, বা মনোজ কুমারকে? নাও, তারা তো সাংঘাতিক বড় বড় স্টার ছিলেন। বা রাজেশ খান্নাকে বলে লোকে যে রাজেশ খান্নার মতো ওরকম বড় স্টার নাকি অমিতাভ বচ্চন নিজেই বলে যে ওরকম বড় স্টার তো আমিও হতে পারি। রাজেশ খান্নাকে আজকের দিনে রেখে দেখ তুই, তাকে কি অতটা সুন্দর মনে হচ্ছে? দেবানন্দ। এবার যাই হোক, আমার বক্তব্য হলো এইটাতে আমরা এখানে কোথাও আসতে চাই না যে কোন কাকে সুন্দর দেখতে, কাকে কিরকম দেখতে। চেয়ে বড় কথা হলো আমার মনে হয় এই পার্সপেক্টিভটা আমাদের মধ্যে ছোটবেলা থেকে, তুই যে বলছিলি না যে ছোটবেলা থেকে আমার পৃথিবীটা আলাদা, এবার এই পৃথিবীতে কিছু কমন জিনিস আছে তুই বলছিলি, তার মধ্যে তো একটা কমন জিনিস আছে যে সবাই আমরা ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড দেখেছি। হ্যাঁ, সবাই আমরা জানি যে কালো হলে, মানে তার রং যদি একটু কালোর দিকে হয় তাহলে একটা বাড়িতে একটা আসে। আমি নিজে ছোটবেলায় খুব ফর্সা ছিলাম বলে, আমি বুলি হয়েছি সেটা আলাদা ব্যাপার, ফর ডিফারেন্ট রিজন, বাট আমি ফর্সা ছিলাম বলে আমি ইনকনফিডেন্ট মানুষজনকে আমার আশেপাশে দেখেছি যারা আমাকে হিংসা করেছে। আমার এর ব্যাপারটা একেবারেই ভালো লাগেনি, বরঞ্চ আমার মনে হচ্ছে যে এই ফর্সাটা আমি না হলে ভালো হতো, এতটা ফর্সা। আমার মা খুব প্রাউড ছিল যে ছেলে খুব ফর্সা, বাট এটা না খুব, মানে এটা খুব একটা রং আইডিয়া। এই আইডিয়াটা আমাদের মধ্যে এত বেশি আছে। দেখ, কলোনিয়াল হ্যাংওভার এই নিয়ে অনেক কথা হয়ে গেছে, সেটা ইজ নট ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে সৌন্দর্যের সংজ্ঞাটা আস্তে 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 বদলাচ্ছে বলে আমার বিশ্বাস এবং আমার মনে হয়, এবং আমার এই বিশ্বাসটা করতে ভালো লাগে যে সৌন্দর্যের সংজ্ঞাটা বদলে কিছু মানুষ যাদেরকে সেই টেমপ্লেটে সুন্দর দেখতে না হলেও তাদেরকে আমাদের সুন্দর মনে হচ্ছে। সেটার সাথে মানে অর্থনীতি এবং সমাজও জড়িত, কারণ তুই বলছিস কলোনিয়াল হ্যাংওভার নয়, কিন্তু দীর্ঘকাল পর্যন্ত ধর এখনো সরকারি অফিসগুলোতে যে বস তাকে সাহেব বলে। সাহেব কেন বলে? সাহেব তো এটা যে সাহেব চড়বে, তার মানে মেন্টাল মেটাফোরটা তো আছে ওদের। আরেকটা খুব ইন্টারনাল ব্যাপার আছে ভাই, আমি একটু শেষ করে নিই তারপর তুই ঢুকবি ওখানে। সেটা হচ্ছে যে এই 91 বা 2000 অবধি, স্বাধীনতার পরের থেকেও যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষের সেই অর্থনৈতিক ক্ষমতা, ভারতবর্ষের মানুষের কাছে সেই অর্থনৈতিক ক্ষমতা বা বিদেশের কোনো একটা সংস্থায় গিয়ে, কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে, বিভিন্ন কোম্পানিতে ইত্যাদিতে সেই জায়গাটা প্রতিষ্ঠা করতে পারেনি, ততদিন পর্যন্ত এই ইনফিরিয়রিটি কমপ্লেক্স তো ছিলই যে ওরা ভালো, যেটা এখনো পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে যাদের ওই জায়গাটাতে তারা পৌঁছয়নি এখনো, তাদের মধ্যে এখনো আছে, থাকাটাই স্বাভাবিক। এবার এখন যখন মনে হচ্ছে যে না আমরা অ্যাসার্টিভ, আমি নিজের চোখে দেখেছি আমার জীবনে যে আমি 2009 থেকে দেশের বাইরে যাই, ট্রানজিট এয়ারপোর্ট যেগুলো ধর সিঙ্গাপুর বা দুবাই, সেখানে ভারতীয়দের যে ব্যবহার আমি দেখেছি 2009 থেকে, যে তারা একটুখানি এর ভুল করে ফেললাম, এটাকে একটু ঠিক করে নিয়মে চলা, ওরকম অ্যাসার্টিভনেসটা নেই। এখন তুই গিয়ে দেখ সেখানে ইন্ডিয়ানরা দাপটের সাথে যাচ্ছে, আমি বলছি না যে আনরুলি কিছু এমনি করছে, কিন্তু তাদের যে চলাফেরা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, কনফিডেন্সটা, আত্মবিশ্বাস দেখা যায় এখন। হ্যাঁ, তো সেটার তো একটা পড়বেই না, তো ওইগুলো তো ভেঙে যাচ্ছে। আজকে ইন্ডিয়ার কোনো কোম্পানিতে গিয়ে কেউ জাস্ট ইংল্যান্ড থেকে এসছে বলে তাকে আর আলাদা করে কেউ সম্মান দিচ্ছে না। সরি, এই ঠিক এই তুই ওই পয়েন্ট আমার রাস্তাটাতেই আসলি, মানে আমি যেখানে ঠিক এখান থেকেই আমি একটা জিনিস কানেক্ট করতে চাই, সেটা হলো যে মানুষ নিজেকে যেভাবে দেখে আয়নায়, সেটা তো কমপ্লিট নয়। সেটা জানিস কি, যে আমরা কমপ্লিটলি আমাদেরকে কিরকম দেখতে আমরা 99.9% অব্দি বুঝতে পারি, কিন্তু 100% তুই আমাকে যেভাবে দেখছিস আই ডোন্ট নো। ঠিক,
কারণ তোর দৃষ্টিভঙ্গিটাই পৃথিবীর ব্যাপারে আলাদা। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখছি, ঠিক আছে? তার মানে তো প্রথম কথা তুই কিভাবে দেখছিস সেটা জানি না। এখানে আমরা ওই শুরুতে যেখানে কথা বলছিলাম না, যে কনভিকশন আর নিজের অনেস্টি দিয়ে ইয়ে করা, মানে একটা গল্প লেখা, যেটা দর্শকের জায়গা থেকে বলছিলাম, হলো আয়নায় কোনো কোনো দিন দেখবি আমরা বেরোনোর সময় মনে হয়, আয় শালা, আজকে তো ভালো লাগছে ভাই তোকে, এর মনে হয়। অ্যান্ড দ্যাট ডে ইউ উইল সি পিপল নোটিসিং ইউ এভরিওয়্যার। কেন? বিকজ ওই যে পয়েন্ট, যেই পয়েন্টটাতে ইউ জাস্ট ডিসাইডেড যে আজকে আমাকে ভালো লাগছে, বাট অনেক দিন আমরা নিজেরাই এটা করি, আমাকে না ভালো লাগছে না, আমাকে না ভালো লাগছে না। এখানে একটা অদ্ভুত গল্প বলি। আমার এক মামা আমাকে একবার বলেছিল যে, অনেক ছোটবেলায় শুনেছিলাম ব্যাপারটা, যে একটা উম, মানুষ, মানে একটা পুরুষ, তার গালে বিভৎস ব্রণ হচ্ছিল, এবং কিছুতেই সে ব্রণ, মানে কি ব্রণটা অদ্ভুত, মানে একটা দাগ দাগ মতন ব্রণ হয়ে এরকম হয়ে যাচ্ছিল। তো সে অনেক ডাক্তার দেখিয়েছে, কেউ ঠিক করতে পারেনি। তো একজন কবিরাজ ছিল, সে বিদগ্ধ কবিরাজ হয় না গ্রামের, তো সে গ্রামের কবিরাজের কাছে গিয়ে বলেছে, দাদা আমার তো কবিরাজ বাবু মশাই, আমার তো এটা ঠিক হচ্ছে না, কি করা যায়? বলছে উপায় একটা আছে, যদি পারো তাহলে। বলছে কি উপায়? বলছে তুমি 15 দিন আয়না দেখবে না। এবং আমার মামার এবং সেই পাড়ার সবাই জানে যে লোকটার 15 দিনের মধ্যে ব্রণ সেরে গেছিল। এবার তারপর কবিরাজ মশাইকে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে কি হলো, বলে যতবার একটা ব্রণ দেখেছে, চলে যা চলে যা, যতবার একটা ব্রণ ওর নিজের মধ্যে দেখেছে, ওর মধ্যে একটা ফিয়ার জেনারেট হচ্ছে, মানে ওনার বক্তব্য অনুযায়ী, আমি ওনার বক্তব্যটা আমার মতো করে বলছি, ওর মধ্যে একটা ফিয়ার জেনারেট হচ্ছে যে আমার মুখে আবার ব্রণ হবে। এন্ড দ্যাট ফিয়ার প্রজেক্টেড অ্যাজ ব্রণ, কারণ ভেতরের যে মেকানিজম সেটা নাকি সেইভাবে কাজ করেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে, সেটা অনেক দিনের আগের কথা, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সাইকোলজি এটা স্বীকার করছে যে তোমার মধ্যে স্ট্রেস নাকি তোমার মুখে একনে তৈরি করছে। কি করেছে? একনে, নেই পিম্পল, পিম্পল। ওকে, আচ্ছা। স্ট্রেস করছে এটা। সেই সময় দাঁড়িয়ে, মানে আজ থেকে অন্তত পক্ষে 50-60 বছর আগের গল্প বলছি আমি এটা। বাবা, তো তার মানে এই যে মানুষ নিজের ব্যাপারে নিজেকে যেভাবে প্রজেক্ট করবে, নিজের ফেসটাকে যেভাবে মানুষ নিজে দেখবে, তার ইন্টারনাল সেলফটা যত প্রপার, তার ভাবনা যত পরিষ্কার হবে তার মাথায়, সে তত দেখতে বাকিদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। কারণ সে তো নিজে জানেই না তাকে কিরকম দেখতে, অন্যের পার্সপেক্টিভ দিয়ে। কারেক্ট, কথা ঠিক। কিন্তু আমার আমার এই প্রশ্নটা করছি যে দেখো, সামাজিক টেমপ্লেট যে আছে সেটারই একটা উদাহরণ দিচ্ছি। আমাদের বাড়ির সামনে একটা ঘটনা, সে মানে আমরা ছেলেরা কালো হিসাবে যতটা, ধরো, হ্যাঁ, মেয়ে হলে তার বোধহয় 5-6 গুণ হয়ে যায় মানসিক ভাবে, ইয়ে ভাবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমারই একজন বান্ধবীর কাছে শোনা, সে ছোটবেলা থেকেই বলতো যে আমি তো কালো, তো আমার বাবা অলরেডি যৌতুকের জন্য ওর টাকা জমাচ্ছে। বেশি করে টাকা জমাচ্ছে। টেমপ্লেট তো আছে। এইবার এই দেখ, গোড়া তো এটাই, গোড়া তো ওইটাই যেটা বললাম, যে যদি আমরা যদি ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাড দেখে না থাকতাম, যদি আমাদের বলা হতো কালো মেয়ের বিয়ে হচ্ছে না, যদি এই কথাগুলো না জানতাম আমরা, তাহলে এই ভদ্রলোক কোনোদিন টাকা জমাতেন না। কারণ তিনি ভাবতেন আমার মেয়ের কোয়ালিটিটা কিরকম হবে, যাতে মেয়ের মধ্যে কিভাবে কনফিডেন্সটা ক্রিয়েট হবে যে সে নিজেকে ক্যারি করতে পারে। আজকের দিনে এরকম ট্র্যাডিশনাল সুন্দর মানুষের বাইরে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে দারুণভাবে ক্যারি করে। নন্দিতা দাস, তাকে তুই অসুন্দর বলতে পারবি? সম্ভব বলা? বা ধর আমার যেমন ঐশ্বর্য রায়কে সুন্দর মনে হয় না, আমার যেমন ঋত্বিক রোশনকে সুন্দর মনে হয় না, আমার মনে হয় পারফেকশন ক্যানট বি বিউটিফুল, ইমপারফেকশন অনলি ক্যান বি বিউটিফুল। এবং পৃথিবীতে আমার মনে হয় পৃথিবীতে বেশিরভাগ মানুষের ইন্টারনাল যে তার ভাবনাটা, সেটা বোধহয় এটার সঙ্গে কানেক্টেড। তার কারণ হলো, মানুষ, ধর আমরা ইন্টারনালি সাইকোলজিক্যালি ভেতরে ভেতরে আমরা তো সবসময় এটা জানি যে আমার জীবনে সবকিছু পারফেক্ট হবে না, একটা পয়েন্টের পর থেকে হবে না জানি। আমরা বেশ কিছু মানুষের সঙ্গে আমাদের যখন দেখা হয়, তো তাকে যদি সব দিক দিয়ে পারফেক্ট হয় না, তাহলে আমাদের চোখটা ও আচ্ছা ঠিক আছে বলে অন্যদিকে চলে যায়, খুব সুন্দর দেখতে বলে অন্যদিকে চলে যায়। তার কারণটা হলো উই ডোন্ট গেট ইন। আচ্ছা, কানেক্ট করতে অসুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা
নাকের পাশটা মানে এটা কিন্তু ভাবি না আমরা সাবকনসিয়াসলি, এটা হলো আচ্ছা এটা অন্যরকম দেখতে, তো মানুষটাকে একটু কানেক্ট করি। ঠিক। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকের দিনে। এটা আমার আমার মনে হয় সবসময় এটা ছিল। তা আমি যেমন আমার কোনোদিন পারফেক্ট যাদের দেখতে বা পারফেক্ট যাদের সবকিছু ফিচার্স সেই অর্থে সবকিছু পারফেক্ট 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 পজিশনে পড়বে, তাদেরকে আমার একেবারেই ভালো লাগে না। এবার তো সুতরাং আমার পৃথিবীটা তোর পৃথিবীটা তোর পৃথিবীটা আলাদা তো। না না, এটা তো সাইন্টিফিক্যালি প্রুভ হয়েছে যে ধর আমার চেহারাটা বা ঐশ্বর্য রায়ের চেহারা বা ঋত্বিক রোশনের চেহারাটা যদি ছবিটাকে অর্ধেক করে দেওয়া হয় এবং সেটার মিরর ইমেজটাকে লাগানো হয়, তাহলে তো একটা চেহারা দাঁড়াবে এবং ঋত্বিক রোশনের নিজস্ব একটা চেহারা বা ঐশ্বর্যের নিজস্ব চেহারা। এবার এরকম এক্সপেরিমেন্ট করেছেন সাইকোলজিস্টরা যে সে তেমনি করে বহু মানুষের ছবি সার্ভে করেছেন যে কোনটা তোমার সুন্দর বেটার লাগছে। ইনভ্যারিয়েবলি সারা পৃথিবীতে যেগুলো অ্যাসিমেট্রিক মানে যেটা অরিজিনাল চেহারা সেটা লোকগুলোকে বেটার লাগে। এদিকটা আর এদিকটা যদি একই রকম হয় তাহলে তো সিমেট্রি পারফেক্ট হলো, সেটা মানুষের পারফেক্ট ভালো লাগছে না। না। আচ্ছা, তাহলে বুঝেছো? সিনেমাতে কিন্তু এটা মানে সিনেমার কিন্তু একটা বিরাট প্রভাব আছে, মানে এই তোমরা যদিও মানছো না কিন্তু টেমপ্লেট করো, মানে ওই আগে গোটা শরীরে বিভৎস লোম, সেখান থেকে আমরা যখন বড় হচ্ছি পুরো ক্লিন শেপড। এখন এখন একটা উঠেছে খুব, সেটা হচ্ছে যে খুব কোরিয়ান ছেলেগুলোর মতন দেখতে, glass এইটা skin, এটা খুব glass skin। পছন্দ হচ্ছে এখন, এবং প্রচুর ছেলে দেখছি ভালো মিষ্টি লাগছে দেখতে। হ্যাঁ। বাট একটা একটা ক্রিয়েট একটা হয় যে এইটা সুন্দর, অ্যান্ড দেন এখান থেকে এটা একটু হয়, ডান দিক, এটা হয়, একটু এটা বাঁ হয়। দিক। প্রথমে তো তোদেরকে মানে সিনেমা নিয়ে যখন সিনেমার কিন্তু একটা বিরাট প্রভাব আছে না, এই আছে তো দেখ বটেই। আমি ওখানেই আসছি, শুধু সুন্দর নয় রে। প্রথমে বলছিলাম যে দুটো জিনিস নিয়ে আমি বলে ব্যাপারটাকে একটু ওপরে নিয়ে যাচ্ছি সাইয়ার থেকে। তার একটা তো বলেছিলাম যে কিভাবে সিনেমাগুলোকে এরকম NBA করা হয় যে এই এমবিএ আইজেশন অফ সিনেমা, হ্যাঁ, তার জন্য কি কি হচ্ছে সেটা নিয়ে বলতে বলতে আর দূরে এলাম। সেকেন্ড একটা হচ্ছে আমরা দীর্ঘদিন এটা নিয়ে কথাও বলেছি অরুণাভ, যে আচ্ছা ছোটবেলা থেকে তো আমরা যদি এই যে বললি 5টা ভালো সিনেমা বা ঠিক। পছন্দের সিনেমা বলো প্রেমের, কই সেখানে তো এমন সিনেমাগুলো এলো না যেগুলো অ্যাওয়ার্ড উইনিং, যেগুলো কিনা সেই অর্থে যেটাকে ইউরোপিয়ান মেন্টাল সিনেমা বলে। অনেক মানুষ আছে যাদের ওই সিনেমাটা খুবই ভালো লেগেছে, হতেই পারে। না না, ভালো লেগেছে ঠিক আছে, ভালো কথা। এবার এটা নিয়ে কথাটা যে কমার্শিয়াল সিনেমা, ভারতবর্ষের কমার্শিয়াল সিনেমা মূলত আমি বলছি, এবং যেটাকে সেই অর্থে আর্ট হাউস বা রিয়েলিস্টিক সিনেমা বলে, এবং আমরা একটা কোথাও না কোথাও এই রিয়েলিস্টিক সিনেমা বিষয়টাকে একটা ওপরে উঠিয়ে দিয়েছি যে সিনেমাকে তো রিয়েলিস্টিক হতে হবে। হ্যাঁ, কিন্তু বলিউড বা ইন্ডিয়ার যে কমার্শিয়াল বা পপুলার সিনেমা সেটা কখনো রিয়েলিস্টিক নয় বলে আমাদের একটা না কুজোপনা আছে, ওরা তো এসকেপিস্ট। কিন্তু একটা জিনিস আমরা ভাবি না বোধ হয়, যে ওটা মানুষের ফ্যান্টাসিকে কেটার করে, এবং মানুষের ফ্যান্টাসিকে কেটার করা খুব জরুরি। কারণ ফ্যান্টাসিকে যদি কেটার করা না হয়, যেটা নিয়ে আমরা পরবর্তী বৈঠকটাও করব, তাহলে পরে তার মধ্যে অ্যাংজাইটি, তার মধ্যে মেন্টাল ডিসঅর্ডার, তার মধ্যে বিভিন্ন রকম সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয়। কারণ মূলত আমাদের মাথার মধ্যে অ্যাংজাইটি এবং যে ক্ল্যাশটা এটাই যে রিয়েলিটি এবং আমার যে ফ্যান্টাসি দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। আচ্ছা, এই দ্বন্দ্বটা যে চলছে তাতে সব সময় সবাই বলছে তুমি রিয়েলিটিতে থাকো, তুমি রিয়েলিটিতে থাকো, তোমার সমাজের এটা নিয়ম, তোমার এইভাবে চলতে হবে, এটা করতে হবে। এটাতে আমি থাকতে 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 আমার আনকনসিয়াস মাইন্ডটা ক্লান্ত হয়ে পড়ছে, যে কোথায় বেরোবে, যখন স্বপ্নে বেরোয়। তো আমাদের সিনেমাগুলো তুই যদি দেখিস, কমার্শিয়াল বা পপুলার সিনেমা, কমার্শিয়াল কথাটা ভুল, সব সিনেমাই কমার্শিয়াল, হ্যাঁ, পপুলার সিনেমাগুলো কিন্তু আমাদের স্বপ্নের মতো। ওই জন্য গান করতে করতে প্রেম করতে করতে সুইজারল্যান্ড চলে যাচ্ছে, ওখানেও সুইজারল্যান্ডেও শাড়ি পরে, স্বপ্নের মতো নয়, ইললজিক্যাল। ঠিক। কিন্তু আমাদের মাইন্ড তো ভেতরে আমাদের যে ফ্যান্টাসি তো ইললজিক্যালি, ওটার মধ্যে তো লজিক নেই। ওখানে যে প্রেমটা আছে সেই প্রেমের মধ্যে তো লজিক খুঁজবো না যে এই প্রেমটা কি অ্যালাউড নয়, এরকম ভাবে কি ড্রেস পরে আমার প্রেমিকা ঘুরবে গাছের চারদিকে, এটা তো নেই। ওখানে তো ওটা কমপ্লিটলি ইললজিক্যাল একটা বিষয় চলছে। ওটাকে কে ক্যাটার করবে? ওটা অন্ধকারে যখন বসে শুধু আমি দেখছি সিনেমাটা, তখন ওটা আমার ফ্যান্টাসিকে ক্যাটার করছে, ওটা শান্ত হচ্ছি, সেটার রোল নেই। সেটাকে আমরা
এবং এটা আমরা কেন ভাবছি ওটার জন্য কম বুদ্ধি লাগে, ওটার জন্য তো বেশি বুদ্ধি লাগে। রিয়েলিটি সিনেমা বানানো তো সহজ রে বাবা। আমি সবসময় মনে হয় যে সত্যি কথা তো, যে একটা অবাস্তব জগৎ, সুইজারল্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিফন শাড়ি পরে একজন নাচছে, আরেকজন তার সাথে প্রেম করছে, এটাকে কনভিনসিংলি ফুটিয়ে তোলা কতটা সহজ। আর তুই যদি ভাবি যে এরকম একটা মধ্যবিত্ত বাড়িতে বসে, যেটা সবার সাথে হচ্ছে, বলছে আজ তোমাকে বড় সুন্দর লাগছে, এটা বলা আর ওটা বলার মধ্যে কোনটা বেশি কঠিন মনে হয় একজন অ্যাক্টরের জন্য? আমার তো মনে হয় ওটা বেশি কঠিন। গাছের চারদিকে তো কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে রিয়েলিটিতে প্রেম করছে না। আর এমন ভাবে ট্রিগার করতে হবে যাতে ভালোও লাগে মানুষের, অবশ্যই কনভিন্সিং, বেরিয়েও তো যেতে পারে ফাট করে। কনভিন্সিং যদি না হয়, অভিনয় যদি কনভিন্স না করতে পারে, তাহলে তো ফ্যান্টাসিকে কেটার করবে না। এটা অভিনয়ের ব্যাপার নয়, এটা অভিনয়ের ব্যাপার নয়। অভিনয়টা না, সিনেমার ক্ষেত্রে অভিনয়টা একটা টুল, না আমি পার্টি হিসেবেই বলছি। একটা পার্ট অ্যান্ড টুল। আমি বলছি তুই ঠিকই বলছিস, ফ্যান্টাসি বা ফ্যান্টাসি ঠিক আছে, তোর কথাটাকে আমি এগ্রি করছি, বাট আমার বক্তব্য হলো ফ্যান্টাসি রিয়েলিটির মধ্যেও থাকে। কিরকম রিয়েলিটির মধ্যে ফ্যান্টাসি থাকে? আমরা একটা কাল্ট সিনেমার কথা জানি, গ্যাংস অফ ওয়াসেপুর। গ্যাংস অফ ওয়াসেপুরে যেসব জিনিস হচ্ছে সেগুলো রিয়েলিটিতে হয় না, মানে হয়ে থাকলেও তার মধ্যে একটা ফ্যান্টাস্টিক এলিমেন্ট আছে। একদম আছে। এই ফ্যান্টাস্টিক এলিমেন্টটা যেটা অনুরাগ কাশ্যপ সেই মুহূর্তে ভেবেছে এবং লিখেছে, এটা হলো একজন, আমরা প্রথমের পার্টটা, এটা হলো একটা পার্সোনাল টেক, যে डेफिनेट का मतलब क्या होता है, डेफिनेट का मतलब আপনারা যারা গ্যাংস অফ দেখেছেন, डेफिनेट का मतलब क्या होता है, এই নিয়ে একটা সিন, একটা কনভারসেশন, কাঁঠাল কাঁঠাল কাই খরিদেবে, এটা খুন হতে যাচ্ছে, হ্যাঁ চিজ সিকোয়েন্স, মানে খুন সবচেয়ে বড় হবে। ভিলেন, সবচেয়ে বড় ভিলেনকে এতক্ষণ ধরে মারার জন্য ওয়েট করেছে, সিনেমাটাই হয়েছে ওকে মারবে বলে, হ্যাঁ সুলতান খানকে মারবে বলে। এবার যখন যেটা হচ্ছে তখন আর ওইখানে পায়জামা নাড়া বাঁধতে এইভাবে কথা বলছে, কাঁঠাল কায় খরিদাবে, এই যে ভাবনাটা, ইট ইজ অলসো ফ্যান্টাসি থট। আমার বক্তব্য হলো যে ফ্যান্টাসি নয় আসলে, আসলে বিষয়টা হলো আমাদের মধ্যে, তুই যে বলছিস মানুষের মধ্যে ফ্যান্টাসি আছে, তো যে যে সিনেমা বানাবে বা সিনেমা লিখবে তার মধ্যেও তো ফ্যান্টাসি আছে, সেও তো ফ্যান্টাসিকে বেঁচেছে, কারণ তার মধ্যেও তো ওই দ্বন্দ্বটা আছে যে লাইফটাকে রিয়েল না ফ্যান্টাসি, তাই তো? এবার সে যখন নিজের জায়গা থেকে নিজের ফ্যান্টাসি বলবো না, নিজের যে লাইফটাকে সে ভাবে এটা আমার লাইফ হবে বা হতে পারলে ভালো হতো, সেই লাইফটাকে যখন সিনেমায় তুলে ধরে সে, তখন মানুষের ওই আনন্দটা, বা তুই যে বলছিস ওটা যদি ওয়ার্ক করে, ওয়ার্ক তখনই করবে যখন ওইটার মধ্যে একটা পার্সোনাল টেক থাকবে। কুছ কুছ হোতা হ্যায় এত বড় হিট, কুছ কুছ হোতা হ্যায়তে করণ জোহরের একটা পার্সোনাল টেক ছিল, কারণ করণ জোহর ওই ওয়ার্ল্ডটাতে একমাত্র ওই ওয়ার্ল্ডটাতেই বিশ্বাস করে, বাকি পৃথিবীটা ওর জন্য ম্যাটার করছে, ফ্রেন্ডশিপ ব্যান্ড ওর ওয়ার্ল্ডে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেই কারণে আমরা কনভিন্সড হয়েছি। শিফন শাড়ি পরে নাচাটা যে প্রথমবার ভেবেছিল, আমি নট শিওর কে ভেবেছিল, ইয়াশ চোপড়া সম্ভবত, ইয়াশ চোপড়া যখন যদি এটা ভেবে থাকে, যদি তিনি যখন ভেবেছেন, এই ভাবনাটাতে তিনি ছিলেন যে আমি না এটা দেখেছি একদিন, অবশ্যই স্বপ্নে দেখেছি, ভাবনায় দেখেছি, আমার ফ্যান্টাসিতে দেখেছি, আই ওয়ান্ট টু ক্যাপচার দ্যাট মোমেন্ট। আমার মনিহারের যে স্কুটারটা আছে, আমি এই স্কুটারটাকে দেখেছি আমার সাইকেল রূপে, আই হ্যাড এ রিলেশনশিপ উইথ মাই সাইকেল। তা আমার কাছে এই সেই কারণেই ওটা ওটা ওই ফ্যান্টাসিটা আমার জন্য ওয়ার্ক করছে, কারণ আমার মনে হতো যে সাইকেলটা না প্রতিদিন আমার হয়ে আমার কথা ভাবে। আরে বাবা তুই বল, তুই একটা ছোটবেলার জিনিস বল যেটার প্রতি তোর অ্যাটাচমেন্ট নেই, মানে সবকিছু তো সবারই কিছু না কিছু তো থাকে। ওটা কি ক্লিপ একটা বস্তু বা জড় বস্তু বলে কোনোদিনও মনে হয়েছে? ছোটবেলার যে খাটটা যেটাতে ঘুমছিস, ছোটবেলার প্রথম স্কুলে যাওয়ার যে ব্যাগ, আমার তো সুটকেস ছিল, সুটকেস বা ব্যাগ, হ্যাঁ, বা যে বইগুলো তুই নিয়ে পড়েছিস, সেই বইগুলো কি জড় পদার্থ? নতুন আমার জন্য নতুন ব্যাগ আসার আনন্দটা মনে আছে, নতুন ব্যাগ এসে বাড়িতে এখনো বললে আমি গন্ধটা পাই, হ্যাঁ ব্যাগের একটা গন্ধ হতো, ব্যাগটা খুলে যে দেওয়া হবে, ওর মধ্যে যে প্রথমে ব্যাগটা চ্যাপটা থাকে, তারপর বই ফই দিয়ে ব্যাপারটা খুলবে, ওফ, মানে ওইটা পিঠে নিয়ে যে যাচ্ছি প্রথম দিন স্কুলে, ওটার যে আনন্দ, ওই যে অ্যাটাচমেন্ট, ওই ব্যাগটা কিন্তু তখন আমার পার্ট, মানে ওর সঙ্গে কথা হচ্ছে ভাই। এখানে একটা ফুড ফর থট
রেখে আমি মানে এই বিষয়টার থেকে এগোচ্ছি। সেটা হচ্ছে যারা সিগারেট খায় তারা টেনশনের সময় সিগারেট কেন খায়? রক্তচাপ কমানোর জন্য। না রক্তচাপ না, কমে? বাড়ে। সিগারেট খেলে পরে তখন কি টেনশন কমে? কেন কমে? সিগারেটের কেমিক্যাল কোনো রিয়াকশন হয় না যাতে তার মেন্টালি কিচ্ছু হচ্ছে। সিগারেটকে মেন্টালি কিচ্ছু হয় না তাতে, মানে বায়োলজিক্যালি কিচ্ছু হয় না তার সিগারেট খেলে। কিন্তু টেনশনে পড়লে পরে মানুষ সিগারেট কেন খায়, বা টেনশনে পড়লে পরে মানুষ খাবার কেন খায়? অনেক মানুষ আছে যে খাবার খায়, যারা সিগারেট খায় না, স্মোক করে না, তারা খেয়ে নেবে কিছু না কিছু টেনশনে পড়লে। কেন করে? কেন? ভাব, খাবার প্রজেক্ট করে খাবার সাথে আমাদের সম্পর্কটা কি? একদম প্রথম আমরা খাবার খেয়ে আমাদের কার কাছে চলে গেছিলাম? কার কাছে? প্রথম খাবার খেয়েছিস কার কাছে? ও, মায়ের মার কাছে। কাছে। আচ্ছা, আমি প্রথম বলতে মানে পুরাতন যুগে চলে গেছিলাম। হ্যাঁ, মারটা কি সেফটি এন্ড সিকিউরিটির জায়গা। হ্যাঁ, এই জন্য খায়। সিগারেটের সঙ্গে কি কানেকশন? এনিথিং দ্যাট ইউ পুট ইন ইউর মাউথ ইট রিমাইন্ডস ইউ, তোমার আনকনসিয়াসলি। ওকে ওকে। আমার এক প্রফেসর ছিলেন, তিনি যখন টেনশনে পড়তেন না, টাইটা নিয়ে মুখের মধ্যে। না না, অনেকেই পেন্সিল চাবায়, পেন্সিল চেবায়, আমি তো অনেকে নখ খাই। নখ খায়। এটা ওই কারণ? ফুড ফর থট। বাবা, অদ্ভুত। এবার এই যে তুই যে সিনটা বললি, আমি একটু ডিসেক্ট করি। তুই বলতে বলতেই আমার মাথায় এলো, কারণ এই যারা আপনারা পড়বেন তাদেরও সবসময় একটা মেটা সাইকোলজি কি, মেটা সাইকোলজি মানে সাইকোলজি একটা তো বিহেভ করছি কেন, সেটা হচ্ছে মেটা সাইকোলজি। গ্যাংস অফ ওয়াসেপুরে মতো খুনোখুনি খুব কম সিনেমায় আছে, কিন্তু তোর মাথায় গ্যাংস অফ ওয়াসেপুর বললে পরে কোনো গিল্ট নেই। তোর পুষ্পা দেখে গিল্ট হতে পারে, অ্যানিমাল দেখে গিল্ট হতে পারে, কিন্তু তোর গিল্ট বলতে কি বলছে? যে আমি এটা কেন দেখলাম, হ্যাঁ, বা আমি এটা আমি ওটা দেখে এনজয় করলাম কেন? ওকে, হ্যাঁ, হতে পারে, ঠিক। আমি একটা মানুষকে মারতে দেখে এনজয় করলাম কেন? ঠিক আছে, এবার আমরা কোথাও না কোথাও খুঁজি ওটার একটা রিজলিউশন। ওই লোকটা খারাপ ছিল, ঠিক আছে। এমন কোন সিনেমা কোনোদিনও হিট হতে পারে না যেখানে একটা ভালো লোককে মেরে ফেলা হলো এবং সে হিরো হলো। মানে যে মারলো সে হিরো হলো না, হতে পারে না। আমরা কানেক্ট করতে পারি না তার সাথে, কেন? মারাটা আমাদের কাছে একটা অপরাধ। হ্যাঁ। এই যে সিনটা, এবং তুই শুধু এই সিনটা না, যতগুলো মারা হয়েছে বা যতগুলো ডেথ হয়েছে প্রত্যেকটা খুব ফানি, মানে একদম যে প্রথম ভার্সন 1 লাস্টে যখন সর্দার খানকে মারছে, তুরন্ত একটা গান শুরু হচ্ছে, জিয়া হো বিহার কে লালা, জিয়া তু হাজার ওই সালা। গিল্টটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তুই এইভাবে এই যে দেখছিস সুলতান ব্যাপারটা। খানের ডেথটা, ওকে মারা হবে, আমি জানি আমার মধ্যে একটা টেনশন তৈরি হচ্ছে যে একটা মানুষকে মারা হবে। আলটিমেটলি আমার মধ্যে রাগ আছে, সুলতান খান খারাপ, কিন্তু একটা মানুষকে মারা হবে। তো এবার ওইটাকে অ্যাপ্রোচ করা, এতক্ষণ ধরে একটা জিনিসকে চেজ করে টেনে নিয়ে যাওয়ার মধ্যে একটা টেনশন যে তৈরি হবে, টেনশনটা রিলিজটা ওই সিনের মধ্যে বুনে দেওয়া হয়েছে, যে ওটা দেখে আমার খারাপ লাগছে না, মজা লাগছে। এইখানে আমি একটুখানি এটাতে ডিসএগ্রি করতে চাই তোর সঙ্গে। আমার মনে হয় যদি কেউ, আমার মনে হয় অনুরাগ কাশ্যপ যেটা করেছে, অনুরাগ কাশ্যপ গিল্টটাকে সরিয়েছে কিনা যায় না, বাট হি মেড ইট সো রিয়েল। মানে রিয়েল মানে যে ইট ইজ নট এ বিগ ডিল। ঠিক আছে, একটা ওই জায়গায়, ওই ধানবাদের ওই ওয়াসাপুরের মতো জায়গায় সেই মুহূর্তে ইট ওয়াজ নট এ বিগ ডিল টু কিল সামওয়ান। এটাকে খুব নর্মালাইজ করে দিয়েছে পুরো ছবিটা জুড়ে, বিকজ এই কারণেই এই সমস্ত জিনিসপত্র অ্যাটাচ করে দিয়েছে। আব লাগ রাহা হ্যায় না সাকাল বলে মেরে দিল, তাতে কি ব্যাপারটা খুব নর্মাল একটা ব্যাপার, তার মধ্যে একটা ফান আছে। আচ্ছা, তো এই যে এটা, এই গিল্টটা সরিয়ে দেওয়ার বোধহয় ইন্টেনশন অনুরাগ কাশ্যপের ছিল না। না, অত ভেবে কেউই তো করে না। কিন্তু অনুরাগ কাশ্যপের ইন্টেনশনের জায়গা থেকে বা ওর যদি ভাবনার জায়গা থেকে বলি, তাহলে কিন্তু এটা শিওর ছিল যে অনুরাগ কাশ্যপ ওয়ান্টেড টু মেক ইট সো রিয়েল, যে আমার যখন লাস্টে, মানে শেষে গিয়ে ওটা আনরিয়েল, মানে যতগুলো গুলি ইয়েকে মারা হয়, ওর নাম কি, রামাধীর সিংকে যতগুলো গুলি মারা হয়, তাটা আনরিয়েল, তাই না? কিন্তু ওই আনরিয়েলটা ওই লাস্টের অব্দি সেভ করে বাকিটাকে খুব রিয়েল রেখেছে পুরোটা জুড়ে।
মানে তোর কি বলতো ব্যাপারটা কি হয়, আমার মনে হয় কমেডি সিন কেন ওয়ার্ক করে বলে মনে হয় তোদের? ওয়াই কমেডি ওয়ার্কস? মানুষ হাসতে ভালোবাসে, হাসতে ভালোবাসে। না, কমেডির কি কি হয় কমেডিতে যেটাতে আমাদের হাসি পায়? ও, কিছুটা ক্ষতি হয়ে যায়, ভুল করে ফেলে বা ছড়িয়ে ফেলে, সিচুয়েশন কিছু ক্রিয়েট Situation হয় হয়। জেনারেলি, হুম। আর না হলে যোগ বলাটা ইজ ডিফারেন্ট। সিনেমার ক্ষেত্রে বলছি, জেনারেলি যে লোকটার সঙ্গে জিনিসটা ঘটছে তার জন্য ওটা কমেডি তার জন্য কিন্তু ওটা কমেডি নয়। অবভিয়াসলি, হ্যাঁ হ্যাঁ। তো এবার এই যে এই আমাদের যেটা ফান মনে হচ্ছে, সেটা কিন্তু ওদের জন্য একটা নর্মাল লাইফের কাজ। ও কাঁঠাল কায় খরিদ রা হ্যায়, ও আচ্ছা আচ্ছা ব্রাহ্মণ কা মাস হতা है কাঁঠাল, ঠিক আছে মার দে, মানে এটাও একই পার্ট, ওটাও এক কন্টিনিউয়েশন জাস্ট। হতে পারে। আমি কে কি ভেবে করেছে, আমি তো ওই যে বললাম আগের দিন আমরা বলছিলাম হুম। কবি ক্যা कहना चाहते हैं, আমাদের কিছু না, মানে আমি কি বুঝতে পারছি। ঠিক তুই বলতে বলতেই মনে হলো রামাধীর সিংকে যখন মারা হয়েছে ব্রুটালি, তখন কিন্তু সেটার মধ্যে কোনো ফান নেই, না, নেই তো। ওটা ব্রুটালি দেখানো হয়েছে। আবার একটা ফুড ফর থট, এটা নিয়ে আমরা পরে কথা বলবো পরের দিন, সেটা হচ্ছে যে যেই চরিত্রগুলো খুব মেনেসিং, মেল মেনেসিং, মেনাসিং এর বাংলা বলো, অনেকের ইংরেজি নিয়ে অসুবিধা হচ্ছে। হ্যাঁ বল, কি পুরুষালী? না, মেনাসিং পুরুষালী, লেটস ও আচ্ছা, মানে আমি বলছি যে অ্যাকচুয়ালি মেনাসিং মানে বোধহয় ভয়াবহ। পুরুষালী, ভয়াবহ পুরুষালী, যাদের যেই চরিত্রগুলো গ্যাংস অফ ওয়াসেপুরে, সেই চরিত্রগুলোর যখন মারা হচ্ছে, তখন একটা কমিক রিলিফের প্রয়োজন পড়েছে ওখানে, বা কমিক রিলিফ দেয়া হয়েছে বলে ওই সিনগুলো বা গ্যাংস অফ ওয়াসেপুর কাজ করে। সুলতান খান, সর্দার খান, এগুলো কিন্তু খুব পুরুষালী চরিত্র, কিন্তু নওয়াজউদ্দিনের যে চরিত্র ফেজল খান ইজ নট আ ভেরি পুরুষালী চরিত্র, ওকে মেরে দিয়েছে, ওখানে কোনো ফান নেই। রামাধীর সিং খুব পুরুষালী চরিত্র নয়, মানে ও পলিটিক্স করছে, এ করছে, সে করছে নয়। তো এবার ফুড ফর থট এটাই যে ভয়াবহ পুরুষালীটা কে, ভয়াবহ পুরুষালী মানুষকে মারতে গেলে আমাদের কষ্ট হবে কেন? বুঝি বাবা, আবার ডিফিকাল্ট জায়গা চলে যাচ্ছে। এই অত সিরিয়াস জায়গা যাস না এখন। হ্যাঁ, ফান। এটা নিয়ে তো পরবর্তী বইতে হবে, পরবর্তী বইতে খাবে। হ্যাঁ, একটু ক্লিফ হ্যাঙ্গার, ক্লিফ হ্যাঙ্গার, একটু মানে ছোঁয়া দিলাম যে কিছু কি জানো, ভয়াবহ পুরুষ বলতে আমরা ভয়াবহ কাকে না, প্রথম বুঝি? না সেটা তো তবে এটা আমি তোকে বলে দিই, সেটা হলো বেশ কিছু মানুষের জন্য, আপনাদেরকেও বলে দিই, বেশ কিছু মানুষের জন্য কিন্তু অস্বস্তিকর একটা এপিসোড আসতে চলেছে। আমরা কিন্তু নিজেদের সম্পর্কে অনেক কিছু বেশি জানতে চলেছি যেটা আমরা জানি না। এই উত্তরটা দিতে গেও আমি ভাবলাম যে বুঝে ফেলেছি, সবাই আমার মনে বুঝেছে, এর বেশি আর বলা দরকার নেই। বেশ, ওকে গ্রেট। কোথায়, হ্যাঁ, আর তো ব্যস্ত হয়ে গেল, ঝামেলাই শেষ। ওই তো, হ্যাঁ, তারপরে আরো কি কি টপিক? আর কোনো টপিকের ব্যাপারই নেই। তোমরা আমি যথারীতি ভেবেছিলাম ওই বই আবার, ওই যে বলে দে কি কি বলবি। হ্যাঁ ওই টপিক গুলো আনি, হলো কোথায় একটা চলে যায়, সেখান থেকে আজকে সিনেমার গ্যাংস অফ ওয়াসিপুরের কবি কি বলতে চেয়েছে সেই নিয়ে আলোচনা হলো। ভালোই হলো, খুব ভালো। শোনা যাচ্ছে নাকি বাঙালিদের আড্ডা কমে যাচ্ছে, এরকম একটা গুজব চারিদিকে চলছে। বিশ্বাস করুন, গুজবে কান দেবেন না, কারণ বৈঠক চ্যানেলে আমরা কিন্তু আড্ডাটাকে কন্টিনিউ করে যাচ্ছি। মানে এরকম না যে বৈঠকের এপিসোডে পডকাস্টে কথা বলছি, না, সিম্পল নিখাত যেটা আড্ডা, সেই জিনিসটাই আমরা এখানে করার চেষ্টা করছি। এবং আপনারাও চাইলে সেই আড্ডা অংশগ্রহণ করতে পারেন। যদি না দেখে থাকেন তাহলে ইমিডিয়েটলি ক্লিক করুন, দেখতে পাবেন আমাদের আড্ডা যেরকম ভাবে আমরা আড্ডা দিয়ে থাকি জেনারেলি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। হ্যালো, বাঙালি হয়ে জন্মেছি আর আড্ডা মারবো না এরকমটা হতে পারে না, এবং আমরা ফাটিয়ে আড্ডা মারতাম আগে, সেটাকে আমরা নিয়ে এসেছি একটা আমাদের রুমে আপনাদের সামনে। যদি আপনারা সেই আড্ডাতে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই ক্লিক করুন সোল কানেকশন আড্ডায়। ওখানে আমরা আপাতত 7খানা এপিসোড হয়ে গেছে, সেখানটায় বিভিন্ন রকম টপিকে আলোচনা করেছি, আরও অনেক টপিক আসছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই আড্ডাটা শুনতে এবং মারতে। থ্যাংক ইউ। আচ্ছা, অনেকদিন যাবত আমাদের কথাবার্তা চলছে ভার্চুয়ালি, এবার তো একটু সামনাসামনি কথা বলতে ইচ্ছে করছে। আমরা এই যে আড্ডাটা এখানে দিই আমরা 3জন মিলে, সেখানে চাই যে আপনারাও আসুন। তো আপনারা একটু নিচে লেখা আছে ফর্মে একটু লিখে দিন, তারপর আমরা এসে একসাথে আড্ডা দিতে পারি এখানে। আপনারা, আমি, অরুণাভ, শুভাঞ্জন, একটু কমিউনিটিটা বড় হোক। আপনাদের মধ্যে যাদের ইচ্ছে হবে যে এখানে এসে আমাদের সাথে একটু কথা বলার, একটু আড্ডা দেওয়ার ক্যামেরার সামনে, প্লিজ নিচে লিঙ্কটাতে ক্লিক করুন। কাছাকাছি কথা হবে, আরো আমাদের যোগসূত্রটা আরো স্ট্রং হবে আর কি। অপেক্ষা করব। ওকে, ব্যাস, তাহলে এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আজকের মতো থ্যাংক ইউ।
কেমন লাগলো এপিসোডটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আর কি কি বিষয়ে কথা হতে পারে বা আপনাদেরও যদি কিছু মতামত থাকে সেটাও কমেন্টে জানাবেন। পরবর্তী আমাদের যে এপিসোডটা আসবে সেখানে আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। ওকে, গ্রেট। তাহলে এখানেই শেষ করছি প্রণবদার কথা দিয়ে। প্লিজ Spread knowledge, spread positivity, because knowledge is power and positivity is. এভরিথিং। So, এখানেই টাটা। টাটা।